দরজা খুলে যখন কিশোরী ঢুকলো, তার জামা পুরো কাদায় ভরে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো বে, এই অবস্থা কি করে হলো? আর বলো না, খেয়ালই করিনি। একটা গাড়ি এত সামনে দিয়ে পেরিয়ে গেল, বজ্জাত লোকটা এত জোরে গেল যে রাস্তার ওই জমা জল ছিটকে আমার গায়ে এসে এই হাল করলো আমার জামার। তখন ঘরের ভেতর থেকে চারি বেরিয়ে এলো, এসে কিশোরীকে হাত মুখ ধোয়ার জল দিল। কিশোরীর এই অবস্থা দেখে প্রথম পর্যায়ে তারানাথ একটু হেসেছিল। ভারী যে আমার উপরে হাসছেন ঠাকুর মশাই, এরকম ভোগান্তি আপনার হলে বুঝতে পারতেন। সত্যি তোমার এই অবস্থা দেখে হাসি পেয়ে গেল। যদিও আমারও কিন্তু ভোগান্তি কম হয়নি। বহুবার এমন অনেক ভোগান্তির শিকার হয়েছি আমি। তাই নাকি? তবে এরকম একটা ঘটনা এখন শোনালে কেমন হয়, কি বলো হে কিশোরী? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়। দাঁড়াও দাঁড়াও, আমি বসি, তারপর না হয় শুরু করবে। কিশোরী তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করে নিয়ে আমার পাশে এসে বসল। তারপর চোখ বন্ধ করে তারানাথ কিছুক্ষণের জন্য হারিয়ে গেল নিজের অলীক কল্পনার মধ্যে। তারপর বলতে শুরু করল, তাহলে শোনো, আমি একবার তারাপীঠে আমার এক শিষ্যের অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। আমার শিষ্যের নাম ছিল রামনারায়ণ চক্রবর্তী। এখানে বলে রাখি, নারায়ণ চক্রবর্তী ছিল তারাপীঠের জমিদার বাড়ির বড় ছেলে। আবার তারই বড় ছেলের মেয়ের অন্নপ্রাশন ছিল। সেখানে আমি 3 দিনের জন্যে ছিলাম। কারণ রামনারায়ণ বাবু আমাকে আগে থেকেই বলেছিলেন আমি যেন হাতে কয়েকটা দিন সময় নিয়ে আসি। বাড়িতে একটা শান্তিযজ্ঞ করাবেন। তাই আমি চারিমাকে বলে গেছিলাম আমার আসতে কয়েকটা দিন সময় লাগবে, তুমি আমার জন্যে কোনো চিন্তা করো না। আমি বাড়িতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছিলাম, যাতে চারি মায়ের কোনো অসুবিধা না হয়। আমি অন্নপ্রাশনের দিন বেশ ভোর ভোরই ট্রেন ধরে 10টা-11টা নাগাদ তারাপীঠে পৌঁছে গিয়েছিলাম। আমার জন্যে স্টেশনে গরুর গাড়ি দাঁড়িয়েছিল। আমাকে দেখা মাত্র নারায়ণ বাবুর পেয়াদা আমার দিকে এগিয়ে এলো। প্রণাম ঠাকুর মশাই, আপনি ভালো আছেন তো? অনেকদিন পর আপনি আমাদের গ্রামে এলেন। হ্যাঁ, আমি ভালোই আছি। তা তুই কেমন আছিস বল? আর বাড়ির সবাই কুশলে আছে তো? তা আমি এক প্রকার ভালোই আছি ঠাকুর মশাই। জমিদার বাড়ির ফাই ফরমাস খাচ্ছি, আর এইভাবেই দিন কাটছে। কিন্তু এই ছোট মেয়েটার শরীরটা কেমন যেন দিন দিন রুগ্ন হইয়া যাচ্ছে। কেন রে, কি হয়েছে? আর তাছাড়া তোর ছোট মেয়েটার শরীর খারাপ তো আমি আগের বার এসেই দেখেছিলাম। তুই এখনো পর্যন্ত মেয়েটাকে কোনো ডাক্তার দেখাসনি? আমি তো বলেছিলাম তোর মেয়ের ঝাড়ফুঁক বা তাবিজের কোনো প্রয়োজন নেই, ও একদম সুস্থ আছে। শুধু ওকে একটা ভালো ডাক্তার দেখালেই মেয়েটা একদম সুস্থ হয়ে যাবে। আগে হাঁ গো ঠাকুর মশাই, এই ডাক্তার দেখিয়েছিলুম। ডাক্তারবাবু তো কত পুড়িয়াই দিল, কিন্তু কই কোথাও কিছু না। তবে হ্যাঁ, আমি মিছে কথা কইব না, আগের থাইকাই একটুকুন যেন ভালো আছে। তবে ওই আর কি, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। ও, এই ব্যাপার। তা তুই এত চিন্তা করিস না। আসলে এখন তো ওর বয়সটা কম, আর এখন মাথা ঝাড়ার সময়। তাই ওরকম রুগ্ন। বড় হলেই ওটা ঠিক হয়ে যাবে। আর ছোটবেলায় এরকম শরীর খারাপ
প্রায় প্রত্যেক বাচ্চারই হয়ে থাকে। তবে হ্যাঁ, মনে রাখিস, শরীর খারাপ হলে কখনো ঝাড়ফুঁক বা কোনো ফকির বাবার কাছে নিয়ে যাস না। পারলে ডাক্তারের কাছে নিয়ে যাস। তোরা তো আবার ডাক্তারের থেকে ঝাড়ফুঁক, জল পোড়া, তেল পোড়ার উপর বেশি বিশ্বাস করিস। তোদের মনে এই সকল কুসংস্কারগুলো যেন এখনো বাসা বেঁধে আছে। ওগুলো কাটিয়ে ওঠার চেষ্টাও তোরা করিস না। এই জন্যেই তোদের ছেলে মেয়েরা এত অসুখ বিসুখে ভোগে। যা বলেছেন ঠাকুর মশাই, আপনি কথাখানা একদম ঠিকই বলেছেন। এই রকম কথা আমাকে জমিদার বাবুও বলেন, কিন্তু ওই যে বললাম, আমরা হলাম গিয়ে ছোট জাতের মানুষ, তাই সহজে ডাক্তারের কাছে যাইতে মন চায় না। তাছাড়া সব থেকে বড় কথা কি জানেন, আমি যদিও বা ডাক্তারের কাছে যাইতে চাই, কিন্তু ওই যে আমার বিবি আমিনা বেগম, ও তো কিছুতেই ডাক্তারের কাছে যাইতে চায় না। বলে কিনা মেয়েটাকে ফকির বাবার কাছে নিয়ে গেলেই ঠিক হইব, এই বলে সারাক্ষণ কানের কাছে গ্যালোর 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 করতে থাকে। তখন আমার মাথা খারাপ গরম হয়ে যায়। আর আমিও তখন রেগে গিয়ে বলি, তোর যা মনে হয় তুই তাই কর, আমারে বিরক্ত করিস নে। তা তো সব বুঝলাম। যাকে নে নে, এখন আর মাথা গরম করিস না। মাথা গরম করে কি আর করবি বল? যদি পারিস তো তোর বেগমকে বোঝাস। ঠিক করে বুঝিয়ে বললে তোর বেগমও বুঝবে। তা তুই এখন বল দেখি, আমি যে আজ এখানে আসব তা তুই জানলি কি করে? জমিদার বাবু তো আগে থাইকা আমাকে বইলাছিলেন যে আমি যেন ঠাকুর মশাই গিয়ে স্টেশন থেকে গিয়া নিয়ে আসি, তাই তো এলাম। আসেন, আপনি আসেন, আমারে গরুর গাড়ির উপরে উইটা বসেন। দেন কেমন কথা কইতে কইতে অনেক বেলা হইয়া গেল, চলেন আপনাকে তাড়াতাড়ি জমিদার বাড়ি নামাইয়া দিই। তারপরে আমাকে আবার বাজারে যেতে হইব। মা ঠাকুরন কতগুলা জিনিসের ফর্দ লিখে রেখেছেন, সেগুলো তো সময় মতো আইনা দিতে হবে নাকি? তা বেশ বেশ, তুই যত তাড়াতাড়ি নিয়ে যাবি আমি ততই তাড়াতাড়ি পৌঁছাবো। তা হ্যাঁ রে, জমিদার বাড়িতে সবাই ভালো আছে তো? গেলেই আপনি বুঝতে পারবেন। ও জমিদার বাড়ির ব্যাপার স্যাপার বাবু আমাদের মতন মুখ্য সূক্ষ্ম মানুষরা ওসব কিছু বোঝে না। আমরা হলাম গিয়ে ওই ছোট জাতের মানুষ। তবে এতটুকুন বলতে পারি, জমিদার বাড়ির অন্দরমহলে কিছু একটা হয়েছে। ওই লোকের মুখে শুনেছি, ওই আর কি। কি হয়েছে তা তো আমি ঠিক জানি না। জমিদার বাড়ির সামনে এসে আমার গরুর গাড়ি দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামতেই দেখলাম জমিদার রামনারায়ণ বাবু আমাকে আপ্যায়ন করার জন্য নিজেই বাইরে বেরিয়ে এলেন। আরে আসুন 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 ঠাকুর মশাই, ভেতরে আসুন। আপনার জন্যেই তো অপেক্ষা করছিলাম। আর এই শুভ দিনে আপনার পায়ের ধুলো যে আমাদের এই জমিদার বাড়িতে পড়েছে, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। না না রামনারায়ণ বাবু, এভাবে বলবেন না। তাছাড়া আপনি আমাকে যে শুধু আপনার নাতনির অন্নপ্রাশনে নেমন্তন্ন করেছেন তা তো নয়। আপনি চিঠিতে লিখেছিলেন আমি যেন হাতে কয়েকটা দিন সময় নিয়ে আসি। খটকাটা তো আমার ওখানেই লেগেছে। আমি তখনই বুঝতে পেরেছি আপনার বাড়িতে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। তা না হলে আপনি এভাবে চিঠি লিখতেন না। আর তাছাড়া আপনি তো জানেন, কিছু কিছু জিনিস আমি আগে থেকেই অনুভব করতে পারি। ঠিক সেই রকমই আপনার জমিদারিতে যে কিছু একটা বিপদের আগমন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা কি তা আমি ঠিক জানি না। আমার ডাকে আপনি যে এসেছেন, এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম,
তাই আপনাকে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসতে পারিনি। আমার উচিত ছিল আপনার বাড়িতে যাওয়া, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। আপনি আমাকে এর জন্য ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আসলে আপনি ঠিকই ধরেছেন। সত্যি আমি একটা বড় বিপদের মধ্যে পড়ে আছি। আমি আপনাকে পরে সব বলবো। আজকের দিনটা ভালোই ভালোই পার হয়ে যাক, তারপর আমি আপনাকে সব বলবো। আমার সমস্যার কথা আমি বাড়িতে কাউকেই বলতে পারছি না, জানেন, কারণ আমি জানি এই কথা যে শুনবে সে আমাকে বিশ্বাস করবে না, হয়তো আমাকে পাগল বলে আমার কথা উড়িয়ে দেবে। তা কেন? আরে এরকম কথা কেন বলছেন রামনারায়ণ বাবু? তাছাড়া আপনি যে একটা সমস্যার মধ্যে আছেন এটা আমি বুঝেছি বলেই আমি এখানে এসেছি। আরে সেই জন্যই তো তাড়াতাড়ি আপনাকে চিঠি লিখে এখানে আসতে বললাম, কারণ আমি জানি আপনি ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। বাবা মশাই মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছিলেন, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তাহলে তারানাথকে স্মরণ করো। তাই তো ঠাকুর মশাই, বাবা মশাইয়ের বলা কথাগুলি মনে রেখে বিপদের মুখে পড়তেই আপনার কথাই মনে হলো। আমি জানি আপনি হয়তো ভাবছেন আজ বিপদে পড়েছি বলেই আপনাকে স্মরণ করেছি, কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, তা ঠিক নয়। আমার নাতনির অন্নপ্রাশনে আপনাকে আসতেই হতো। আমি নিজে গিয়ে আপনাকে বলতাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আপনি সব কথা শুনলে হয়তো ঠিকই বুঝবেন। আবারও বলছি, আমি আপনার বাড়ি যেতে পারিনি বলে খুবই দুঃখিত। হাত জোর করে ক্ষমাও চাইছি। আপনি রাগ করবেন না। এখন আসুন আসুন, এখন ভিতরে আসুন। আমি আপনার জন্য আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। এই, কে আছিস? এইদিকে আয় তো একবার। ঠাকুর মশাই আসুন। আরে কে আছিস? দোতলার উপরের কোণের ঘরটা খুলে দে। যান ঠাকুর মশাই, আপনি একটু বিশ্রাম করে নিন, আমি ততক্ষণ একটু সামলে আসি। আমি ঘরের ভিতরে চৌকাঠ পেরিয়ে যেই না পা দিয়েছি অমনি একটা দমকা হাওয়া যেন আমাকে খুব জোরে আঘাত দিয়ে ফেলে দেবার চেষ্টা করল। আমি তখনকার মতো নিজেকে পড়তে পড়তে সামলে নিয়েছিলাম, কিন্তু এটুকু অনুভব করতে পারলাম যে এখানে যে অদৃশ্য শক্তি আছে তা বেশ রহস্যময়। সে কিছুতেই চায় না যে আমি ভিতরে ঢুকি। তবে যাই হোক, তখনকার মতন আমি নিজেকে সামলে নিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই আমি যেটা দেখলাম তাতে আমি আরো অবাক হয়ে গেলাম। তারানাথের মুখের কথা শেষ হতে না হতেই কিশোরী বলে উঠল, কি দেখলেন ঠাকুরমশাই? যেটা দেখে আপনি এতটা অবাক হয়ে গেলেন, নাকি শুধুই আমাদের কাছে ভাঁওতা মারছেন যাতে আমরা আপনার সব কথাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিই? তারানাথ একটু বিরক্ত হয়েই বলল, একটু চুপ করে শোনো তো বাপু। হ্যাঁ, তাহলেই তো বুঝতে পারবে আমি ভাঁওতা মারছি না যেটা ঘটেছে সেটাই বলছি। দেখো, আজ পর্যন্ত তোমাদেরকে আমি যত ঘটনার কথাই বলেছি সবই কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া কথাই বলেছি, কোনোটাই ভাঁওতা ছিল না। বিশ্বাস করা বা না করাটা তোমাদের ব্যাপার। আমি তো আর জোর করে তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, আমি কিন্তু কোনো কথাই বাড়িয়ে চাড়িয়ে বলি না। যেটা ঘটে ঠিক সেটাই বলি। যদি বিশ্বাস না হয়, এই জমিদার বাড়ি এখনো আছে, সেখানে গিয়ে খোঁজ খবর করলে হয়তো তুমি কিছু খবর পেলেও পেতে পারো। না না ঠাকুরমশাই, তা কেন বলছেন?
আমরা তো আপনার কোনো কথাকেই অবিশ্বাস করি না। আসলে কিশোরীকে তো আপনি জানেন, ও গল্পের মাঝে মাঝে এরকম কথা বলেই থাকে। ওর কথা আপনি ধরবেন না, জানেন তো একটু রসিকতা করে। এই কিশোরী, তুই একটু চুপ করে বসো না বাবু। ঠাকুরমশাই কি বলতে চাইছেন সেটা না শুনে এভাবে কথার মাঝখানে কথা বলো কেন? এই বলে আমি প্যান্টের পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে বাড়িয়ে দিলাম। প্যাকেটটা দেখে তারানাথের ঠোঁটে যেন একটু হাসি খেলে গেল। তারপর তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা হাতে নিয়ে ওখান থেকে একটা সিগারেট ধরিয়ে মনের সুখে একটা টান দিল। তারপর সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নিজে কোন এক জগতে হারিয়ে গেল। মনে হলো তারানাথ যেন এখন পৌঁছে গেছে কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই তারাপীঠের জমিদার বাড়িতে। তারানাথ আবার বলতে শুরু করলো, জমিদার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখলাম জমিদার বাড়ির বাঁদিকে শিব মন্দিরের শিব ঠাকুরের গলায় যে মালাটি আছে এবং তার আশেপাশে যে ফুলগুলি পড়ে আছে সেগুলি সবই যেন কালো বর্ণ হয়ে গেছে। এসব কেন হয়েছে সেটা আমি পরিষ্কার বুঝতে না পারলেও এটুকু বুঝতে অসুবিধে হলো না যে এখানে কোনো অপশক্তি রয়েছে। এই মুহূর্তে আমি কাউকে কিছু না বলে সোজা আমার ঘরে চলে গেলাম। আমার ঘরটা ছিল দোতলার ঈশান কোণে। ঘরের ভেতরে প্রবেশ করে আমি উত্তরের জানালাগুলো খুলে দিলাম। জানালা খোলা মাত্রই বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করল। সেই ভোরবেলায় বেরিয়েছি, তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিল, ঘুমও পাচ্ছিল মনে হলো। শরীরটা একটু এলিয়ে নিলে ভালো হতো। কিন্তু ঘরের ভিতরে ঢোকার সময়ের ঘটনা এবং শিব মন্দিরের ফুলগুলো আমাকে বেশ চিন্তায় ফেলল। আমি ভেবে পাচ্ছিলাম না এই সকল ঘটনা ঘটার পেছনে কি কারণ হতে পারে। ঠিক এই সমস্ত কথা যখন ভাবছিলাম, ঠিক তখনই আমার চোখ পড়ল উত্তরের জানালার দিকে। উত্তরের জানালার দিকে আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম। এমন সময় একজন মেয়ে মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। ভেতরে আসবো ঠাকুরমশাই? আপনার জন্য একটু জল খাবার নিয়ে এসেছি, আপনি এগুলো গ্রহণ করুন। মেয়ে মানুষটির গলার আওয়াজে আমি সামনের দিকে ঘুরে তাকাই। তাকিয়ে দেখি রামনারায়ণ বাবুর বড় বৌমা হাতে জল খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্লেটটি নানা রকম সুস্বাদু খাবারে ভরা। মেয়েটির খুব একটা বয়স নয়, ওই বছর 25 হবে। পরনে একটা লাল পাড় সাদা শাড়ি, মুখটা ঘোমটায় ঢাকা ছিল। বাড়িতে একটা অনুষ্ঠান, তার উপর জমিদার বাড়ির বউ, তাই নানা রকম অলংকারে সুসজ্জিত। খাবারের প্লেটটা খাটের পাশে একটা টেবিলের উপর নামিয়ে রাখল। তারপর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি 2 হাত তার মাথায় রেখে তাকে আশীর্বাদ করলাম। বললাম, বেঁচে থাকো মা, স্বামী এবং কন্যাকে নিয়ে সুখে থাকো। তোমাদের সংসারের সুখ সর্বদা বিরাজমান হোক। মেয়েটি মিষ্টি গলায় বলল, ঠাকুরমশাই, আপনি জলখাবারটা খেয়ে নিন। বাবা মশাই একটু পরেই আপনাকে এখান থেকে নিয়ে যাবে। আপনার আশীর্বাদ নিয়ে তবেই আমার মেয়ের মুখে ভাত অনুষ্ঠান শুরু হবে। পথের ক্লান্তি তো ছিলই, সেই সঙ্গে খিদেও পেয়েছিল। তাই খুব দেরি না করে
আমি খাবারগুলো খেতে শুরু করলাম। তারপর খাওয়া শেষ করে যখনই বিছানায় বসলাম, ঠিক তখনই মনে হলো আমার দরজার পাশ দিয়ে কেউ যেন পেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে গোটা ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। জানি না কেন সেই মুহূর্তে কয়েকটা মিনিটের জন্য আমার সারা শরীরটা কেঁপে উঠল। সেই সঙ্গে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্যে যেন আমি আমার বলার শক্তি হারিয়ে ফেললাম। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কি হলো? আপনি এরকম এইভাবে চুপচাপ বসে আছেন, শুনতে পাচ্ছেন? ঠাকুর মশাই, নিচে যাবেন না? অনেকক্ষণ চুপচাপ থাকার পর রামনারায়ণ বাবুর গলার আওয়াজে আমার নিস্তব্ধতা ভাঙল। কয়েক মুহূর্তের জন্যে আমি যেন অন্য জগতে চলে গেছিলাম। আচমকা আমার মনে হলো আমাকে উনি যেন নিচে যাবার জন্যেই বলছিলেন। আমি বললাম, হ্যাঁ চলুন, আমরা এখন নিচে যাই। ঠাকুর মশাই, আপনার কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন আচমকা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন। আমি বললাম, না না, সেরকম কিছু না। আসলে সারাদিনের পথের ক্লান্তি আছে তো, তাই হয়তো একটু চোখ লেগে এসেছিল। আমার কথা শুনে রামনারায়ণ বাবু কোনো উত্তর দিলেন না। হয়তো উনিও কিছু বুঝতে পেরেছিলেন। তাই আর কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানের জায়গার দিকে এগিয়ে গেলাম। আমার আশীর্বাদ নিয়ে রামনারায়ণ বাবুর নাতনির মুখে ভাত অনুষ্ঠান শুরু হলো। চারদিক থেকে ভেসে আসলো উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজ। ঠিক সন্ধ্যের সময় যখন জমিদার বাড়িতে চারিদিকে আলো ঝলমল করছে, সারা বাড়িটা একেবারে লোকজনে গম গম করছে, তখনই অন্দরমহল থেকে একটা চিৎকার শোনা গেল। আর সঙ্গে সঙ্গে চারিদিকে কি হলো বলে একটা শোরগোল পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাড়ির মেয়ে বউদের কান্নার আওয়াজ শোনা গেল। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে অন্দরমহলে কি এমন ঘটনা ঘটল যাতে এই এমন সুন্দর অনুষ্ঠান বাড়িটা নষ্ট হয়ে গেল। এই মতো অবস্থায় তেমন কাউকে দেখতেও পাচ্ছিলাম না যাকে একটু জিজ্ঞাসা করব কি হয়েছে। এমন সময় রামনারায়ণ বাবু হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এলেন। ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করুন। আমার সংসারে শনির ছায়া নেমে এসেছে, রক্ষা করুন, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। সেই মুহূর্তে আমি রামনারায়ণ বাবুকে শান্ত করলাম। তারপর বললাম যে আপনি আগে একটু জল খান, তারপর আমাকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলুন। যদিও আমি কিছু আভাস পেয়েছি, কিন্তু তাতে আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার মুখ থেকে যতক্ষণ না আমি পুরো ঘটনা শুনছি, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করে উঠতে পারবো না। তারানাথের মুখের কথা শেষ হতে না হতেই আমি বলে উঠলাম, কি অবস্থা বলুন দেখি? ওরকম একটা সুন্দর অনুষ্ঠান বাড়িতে এরকম কি একটা ঘটনা ঘটলো যাতে বাড়ির অন্দরমহলে একেবারে মরা কান্না জুড়ে গেল? তাহলে কি সত্যি কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল? যে দুর্ঘটনার ভয় করছিলেন জমিদারবাবু, তাই হয়তো আপনাকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠিয়েছেন।
এরপরেই তো ঠাকুরমশাই নিজের তন্ত্রবিদ্যা প্রয়োগ করে পিশাচিনীকে বধ করবেন। কি ঠিক বলছি তো ঠাকুরমশাই? না, এখানে কোনো পিশাচিনী বধ হবে না। তাছাড়া আমি কি তোমাকে একবারও বলেছি যে এখানে কোনো পিশাচিনী যুক্ত আছে? পুরো গল্পটা না শুনে তুমি এত মন্তব্য করো কেন বলো দেখি? সব কিছু কি তোমার কাছে মজা বলে মনে হয়? ঠাকুর না করুক, তোমার সঙ্গে কোনোদিন এরকম ঘটনা যদি ঘটে তখন তুমি কি করবে? সুতরাং কোনো কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, আর সব কিছুর সঙ্গে মজা ইয়ার্কি বা ঠাট্টা করা সাজে না। গল্পের মাঝে এত কথা বলো না, মন দিয়ে পুরোটা শোনো, তাহলে সব রহস্যটা বুঝতে পারবে। ও কিশোরী, তুমি একটু থামো না বাবু, দেখছো তো ঠাকুরমশাই বিরক্ত হচ্ছেন। এমন সময় চারি ভেতর থেকে 3 কাপ চা এবং তার সঙ্গে ঘরে তৈরি তেলে ভাজা আর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে বেশ ভালো করে মুড়ি মাখিয়ে নিয়ে এলো। আমি বললাম, নিন ঠাকুরমশাই, গরম চায়ে গলাটা একটু ভিজিয়ে নিন, তারপরে না হয় গল্প শুরু করবেন। এটা তুমি ঠিক বলেছ, এখন একটু গরম চায়ের প্রয়োজন ছিল, আর তার সঙ্গে রয়েছে চারি মায়ের হাতের মুড়ি মাখা ও তেলে ভাজা। আমি লক্ষ্য করলাম কিশোরী যেন একটু চুপচাপ হয়ে রয়েছে। আমি বললাম, কে কিশোরী, এত চুপ কেন? চায়ের কাপটা হাতে তুলে নাও, শুরু করো। মুড়ি মাখার সাথে চারির হাতে তৈরি তেলে ভাজা, উফ, এর স্বাদই আলাদা। আমার চুপ থাকাটাই মনে হয় বেশি ভালো হবে, কারণ আমি কথা বললে দেখছি ঠাকুরমশাই আমার উপর রেগে যাচ্ছেন। ঠাকুরমশাই একটু নরম সুরেই বললেন, তা কেন বলছো? আমি কি রেগে যাচ্ছি এমনি এমনি? তুমি ভেবে দেখো, পুরো গল্প না শুনে তুমি যদি তার মাঝেই কোনো মন্তব্য করো, তাহলে কি সেটা ঠিক দেখায়? পুরোটা শুনবে, তবেই তো বুঝবে আমি কি বলতে চাইছি। আমার কথা শেষ হবার আগেই তুমি কথা বলছো, ওইখানেই তো আমার মাথাটা গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি ঠিক কথাই বলেছেন ঠাকুরমশাই। আসলে দোষ তো আমারই, গল্পের মাঝে মাঝে এইভাবে কথা বলাটা একদমই ঠিক নয়। এটা বিভূতি আমাকে বহুবার বলেছে, কিন্তু কি করি বলুন তো, অভ্যাসবশত বলে ফেলি। তবে এবার থেকে খেয়াল রাখবো। তোমরা তো জানো আমি তোমাদের ছাড়া আর কারো সাথে এইভাবে খোলামেলা কথা বলি না, আর আমার অতীত জীবনের কোনো কথাই আমি অন্য কারো সামনে আলোচনাও করি না। তোমরা এলে আমারও ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি আমার অতীত জীবনের কিছু কথা, কিছু গল্প করে থাকি। আমি বলে উঠলাম, এই কথা আপনি ঠিকই বলেছেন, এটা আমরাও অস্বীকার করি না। যাই হোক, এসব কথা তো অনেক হলো, এবার আপনি ফিরে আসুন আপনার গল্পে। মটলেনের এই বৈঠকখানার ঘরটিতে বসে ঠাকুরমশাইয়ের মুখে নানা ধরনের লৌকিক অলৌকিক গল্প শোনাটা আমাদের কাছে অভ্যাসগত হয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতোই আজও তাই কিশোরী গল্পের মাঝে মন্তব্য করেই বসল। কিশোরীটা বরাবরই এরকম গল্পের মাঝে মন্তব্য করে বসে, এটা ওর অভ্যাস। যাই হোক, গল্পের মাঝে নানা কথায় অনেকটা সময় কেটে যাওয়ার পর ঠাকুরমশাই আবার গল্প বলতে শুরু করলেন। তো হ্যাঁ, আমি কি যেন বলছিলাম, মনে পড়েছে। অন্দর মহলে মেয়ে বউরা যখন সব কান্নাকাটি করছিল, তখন জমিদার রামনারায়ণ বাবু আমার কাছে এক প্রকার হন্তদন্ত হয়েই ছুটে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রামনারায়ণ, অন্দর মহলে মেয়ে বউরা এত কান্নাকাটি করছে কেন? কি বলবো আপনাকে ঠাকুরমশাই, এই সমস্ত কথা বলতে গেলে তো আপনাকে প্রথম থেকে সব কিছু খুলে বলতে হবে, কিন্তু এত কথা বলার তো সময় নেই ঠাকুরমশাই। তাই আপনাকে এইটুকুই বলে রাখি যে এই ঘটনা ঘটবে এর ইঙ্গিত আমি আগে থেকেই পেয়েছিলাম। কি বলছেন আপনি? এর ইঙ্গিত আগে থেকে পেয়েছিলেন?
এর মানেটা কি? আপনি কি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম এরকম একটা ঘটনা আজ ঘটবে। আসলে হয়েছেটা কি জানেন, আজ সকালে আমি যখন আয়নাটার সামনে ধরে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম অন্দরমহলের ঝাড়বাতিটা নাতনিটার বুকের উপর পড়ছে। তাই সকাল থেকে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। সারাক্ষণ ভাবছিলাম আজ এই বিপদ থেকে আমি আমার নাতনিটাকে কি করে রক্ষা করতে পারবো, আদৌ রক্ষা করতে পারবো তো? আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম, তারপর বললাম, কি বলছেন আপনি? আয়না? আয়নাতে আপনি আপনার নাতনির ভবিষ্যৎ দেখতে পেলেন? আমার মাথায় তো কিছু ঢুকছে না। আসলে আপনি কি বলতে চাইছেন তা একটু খুলে বলুন তো। আর আমি যে আয়নার কথা ভাবছি, এটা যদি সেই আয়না হয় তাহলে এই আয়না তো বাড়িতে রাখা যাবে না। এটাই তো আমি আপনাকে বলবো বলছিলাম। হ্যাঁ, এই একটা আয়না আমার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। জানি না এই আয়নার হাত থেকে আমি আদৌ মুক্তি পাবো কি না। এই আয়না দিয়ে শুধু ভবিষ্যৎ দেখা যাচ্ছে তাই নয়, এই আয়নাতে ভেসে উঠছে এমন এক ভয়ানক নারী মূর্তি, আর সেই সঙ্গে একটা তীক্ষ্ণ হাসির শব্দ। এই সমস্ত ঘটনা দেখলে যে কোনো মানুষ তার চেতনা হারাবে। আমি বললাম, বুঝলাম আপনার কথা। আমি একটু হলেও বুঝতে পারলাম যে এই সবের পেছনে একটা অভিশপ্ত আয়না রয়েছে। এই রহস্যময় আয়নার কথা না হয় আমি আপনার কাছ থেকে পরে জেনে নেব। আগে আমাকে বলুন তো, আপনার নাতনি এখন ঠিক আছে তো? মানে ওই বাচ্চা শিশুটার কোনো ক্ষতি হয়নি তো? না, নাতনিটার কিছু হয়নি। সময় থাকতে আমি ওকে ওখান থেকে তুলে নিয়েছিলাম, আর ঠিক তখনই ঝাড়বাতিটা উপর থেকে নিচে ঝরে পড়ল। আরে বাবা, পড়ার সাথে সাথে চারিদিকে কাঁচের টুকরোতে একেবারে ভরে গেল। এই ঘটনা দেখে অন্দরমহলের মেয়ে বউরা তো খুব ভয় পেয়েছিল, তাই ওরা চিৎকার করে উঠেছিল এবং কান্না জুড়ে দিয়েছিল। আসলে ভেবেছিল বাচ্চাটার উপর পড়েছে হয়তো ঝাড়বাতিটা। আর তাছাড়া সেই সময় ভয় পেয়ে নাতনিটাও একেবারে কেঁদে উঠেছিল। আমি বললাম, বুঝলাম, তাই অন্দরমহল থেকে এত কান্নার আওয়াজ আসছিল। যাক, তাহলে সেরকম কিছু বিপদ ঘটেনি। তবে রামনারায়ণ বাবু, আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ আমি আপনার বাড়িতে ঢোকার সাথে সাথে কিছু খারাপ জিনিসের ইঙ্গিত পেয়েছি। আমার মনে হয় আপনার বাড়ির উপর কোনো অতৃপ্ত আত্মার নজর পড়েছে। আপনি ঠিকই বলছেন ঠাকুর মশাই, আমার বাড়ির উপর অতৃপ্ত আত্মারই নজর পড়েছে। কিন্তু এর হাত থেকে কিভাবে মুক্তি পাবো, এর উপায় আপনি আমাকে বলে দিন। আমি বললাম, এই আত্মা কে এটা আগে আমাকে জানতে হবে। এর জন্যে আপনাকে সমস্ত ঘটনা আমাকে খুলে বলতে হবে। তাছাড়া এই আত্মার সঙ্গে আয়নাটারই বা কি সম্পর্ক, সেটাও আমাকে জানতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ঠাকুর মশাই, আমি আপনাকে সব ঘটনা খুলে বলবো। সেই জন্যেই আমি আপনাকে এই কয়েকটা দিন সময় নিয়ে আসতে বলেছিলাম। শুনুন তবে, এই ঘটনা আজ থেকে প্রায় 1 মাস ধরে আমার সাথে ঘটছে। গত মাসে আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের জমিদার বাড়িতে গিয়েছিলাম। ওখানে একটা অনুষ্ঠান ছিল। ওখানকার জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল। আমি সেই নিমন্ত্রণ রক্ষা করতেই ওখানে গিয়েছিলাম। আসুন আসুন নারায়ণবাবু, আসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এসেছেন। তবে না এলে ভীষণই রাগ করতাম। আরে কি বলছেন চৌধুরী বাবু, না এলে হয় নাকি?
আমাদের কতদিনের বন্ধুত্বের সম্পর্ক, সে কথা ভুলে গেলে চলবে? আপনার শুভ দিনে আমি আপনার পাশে থাকবো না, এ কখনোই হতে পারে না। তবে বলুন, কেমন আছেন আগে বলুন। আমরা সকলে তো এক প্রকার ভালোই আছি। আচ্ছা, আপনি বৌদিকে নিয়ে এলেন না কেন বলুন তো? এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। আমার গিন্নি কিন্তু বারে বারে বলে দিয়েছিল বৌদিকে নিয়ে আসার কথা। আরে না না, নিয়ে আসতাম, কিন্তু কি আর বলবো বলুন, বড় ছেলের মেয়েটা তো এখন খুব ছোট, আর বৌমাও বাচ্চাটাকে একা একা সামলাতে পারে না, তাই তোমার বৌদির আর আশা হলো না। তাছাড়া আর 1 মাস পর মেয়েটার মুখে ভাত। আগাম কিন্তু আপনাকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। আমার নাতনির অন্নপ্রাশনে আপনাদের সকলকে কিন্তু আসতেই হবে। যদিও আমি নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব, তবু একবার মুখে বলে দিলাম আর কি। না না, তা কেন করেছেন? আপনি যখন একবার মুখ পুরে বলেছেন তখন আমরা অবশ্যই যাব। তবে আমি একা যাব না, আমি কিন্তু আমার গিন্নিকে সঙ্গে করিয়ে নিয়ে যাব, আর সেই সঙ্গে একবার তারা মায়ের দর্শনও করিয়ে দেব। অবশ্যই বৌদিকে নিয়েই যাবেন। হ্যাঁ, বৌদিকে নিয়ে গেলে আমার গিন্নিও কিন্তু খুব খুশি হবে। আর আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব তারাপীঠে তারা মায়ের দর্শন করাতে। এখানে বলে রাখি, এই অনুষ্ঠানটি ছিল বিয়ে বাড়ির অনুষ্ঠান, চৌধুরী বাবুর ছোট মেয়ের বিয়ে। সেই উপলক্ষে বাড়িতে একটা আনন্দের উৎসব বয়ে চলেছে। চারিদিকে লোকজনের সমাগম, একদিকে নানা ধরনের রান্নার ব্যবস্থা করা হয়েছে, আর অন্যদিকে বিয়ের আয়োজন চলছে। জমিদার বাড়ির বিয়ে বলে কথা, একটু ধুমধাম না হলে চলে কি? এমনিতেই জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী খুব ভালো মানুষ। তিনি তার জমিদারিতে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তিনি একদিকে প্রজাদেরকে যেমন সন্তান স্নেহের ভালোবাসতেন, তেমনি আবার প্রয়োজন পড়লে শাসনও করতেন। তাই এই বিয়ে বাড়ি উপলক্ষে সমস্ত গ্রামের মানুষকেই নিমন্ত্রণ করা হয়েছে। বিয়ের দিন সকালে আমি আর চৌধুরীবাবু বৈঠকখানায় বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই চৌধুরীবাবু বললেন, আচ্ছা নারায়ণবাবু, আপনার জেলে মানিকলাল তো খুব ভালো মাছ ধরতে পারে, তাই না? আমি বললাম, হ্যাঁ, তা যা বলেছেন। মানিকলাল মাছটা খুব ভালো ধরে, ওর জাল ফেলার কায়দা খুব সুন্দর, তাছাড়া ওর ধৈর্যও অনেক বেশি। আমার বাড়ি যে কোনো বড় বড় কাজেই মানিকলালকে দিয়েই মাছ ধরানো হয়। হ্যাঁ, এটা আপনি একদম ঠিকই বলেছেন। তাছাড়া গেল বছরে কালী পুজোয় আমি যখন আপনার ওখানে গিয়েছিলাম, তখন দেখেছিলাম মানিকলালের জাল ফেলার কায়দা। তাছাড়া ও এত সুন্দর কৌশল করে মাছ ধরে, যেটা সহজেই সব জেলেরা পারে না। এই দেখুন না, আমারই জমিদারিতে এরকম ভালো মাছ ধরার জেলে একটাও নেই। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার একটা আবদার আছে। আমি বললাম, হ্যাঁ, কি যে বলেন চৌধুরী বাবু, কি মনে করবো? এতে আবার কি মনে করবো? তাছাড়া আপনি এত সংকোচই বা করছেন কেন? কি আবদার আছে একবার বলেই দেখুন না, আমি নিশ্চয়ই আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। যদি এইটুকু না করতে পারি তাহলে কিসের বন্ধু? আসলে আমার ইচ্ছে ছিল এই যে আপনার জেলে মানিকলালকে দিয়ে আমার লাল দিঘিতে একটু জাল ফেলাতাম। লাল দিঘিতে অনেক বড় বড় মাছ আছে, সেই মাছগুলো যতবারই ধরতে গিয়েছি ততবারই কোনো না কোনোভাবে পালিয়ে গেছে, কোনো জেলেই ধরতে পারিনি। তাই আপনি যদি একবার মানিকলালকে ডেকে পাঠাতেন তাহলে তো খুব ভালো হতো। আমি বললাম, ও এই কথা? এই কথা বলার জন্য আপনি এত সংকোচ করছিলেন? তাই আর বেশি কি, আমি এক্ষুনি লোক পাঠিয়ে মানিকলালকে এখানে আনার ব্যবস্থা করছি। লাল দিঘিটি হল জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর বাপ ঠাকুরদার আমলের পুকুর। পুকুর বললে ভুল হবে, এটা আসলে একটা বড় দিঘি। লোকমুখে প্রচলিত আছে, আগে নাকি এই দিঘির জল রান্না এবং খাওয়ার জন্য ব্যবহার করা হতো। তখন দিঘির জল এতটাই স্বচ্ছ ছিল যে দিঘিতে কিছু পড়লেও সেটা দেখা যেত উপর থেকে। দিঘিটি গ্রামের এলাকা থেকে অনেক দূরে ছিল, তবে দিঘি যাওয়ার রাস্তাটি ছিল খুবই সুন্দর। রাস্তার দুপাশে নানান ধরনের ফুলের গাছ লাগানো ছিল। প্রতাপ নারায়ণ চৌধুরী বাবুর দাদু কালীপ্রসাদ চৌধুরী এই দিঘিটিকে বড় সুন্দর করে সাজিয়েছিলেন।
শান বানানোর সিঁড়ি তৈরি করেছিলেন। দিঘির চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছও লাগিয়েছিলেন। তার নিজের হাতে সাজানো ছিল এই লাল দিঘি। তিনি ছিলেন বড় শৌখিন মানুষ। তাছাড়া তিনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। তাই জমিদারি দেখাশোনা করার পর অবসর সময়টুকু তিনি ওই দিঘিতে এসে মাছ ধরতেন। এই দিঘিটিতে দুটি রাস্তা ছিল। একটি রাস্তা চলে গিয়েছিল গ্রামের দিকে, যে পথ দিয়ে গ্রামের মানুষেরা এই দিঘিতে আসত। আর একটি রাস্তা ছিল যেটা জমিদারির বাগান বাড়ি দিয়ে দিঘিতে যাওয়া যেত। এই রাস্তা দিয়ে সাধারণত জমিদার বাড়ির লোকেরাই আসা যাওয়া করত। কিন্তু বর্তমানে এই দিঘি যাওয়ার রাস্তা থাকলেও সেই রাস্তা বিপজ্জনক হয়ে আছে। এখন ওই রাস্তার উপরে বড় বড় গাছ আর ওই ঝোপঝাড় এই সব হয়ে আছে। তাছাড়া এই দিঘির জলও এখনো কালো হয়ে গেছে, তাই এই জল এখন আর কেউ ব্যবহারই করে না। রামনারায়ণ বাবুর মুখের কথা শেষ হতেই আমি জিজ্ঞাসা করলাম যে বর্তমানে ওই লাল দিঘির জল ব্যবহার করা হয় না কেন, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, তার পুরোটা না জানলে কিছুটা জানি। আসলে হয়েছে কি, প্রতাপবাবুর বাবারা ছিলেন দুই ভাই, যতীন্দ্রমোহন চৌধুরী আর সুরেন্দ্রমোহন চৌধুরী। সুরেন্দ্রমোহন বাবু ছিলেন বাড়ির বড় ছেলে, তাই পিতার মৃত্যুর পর জমিদার বাড়ি দেখাশোনার দায়িত্ব তিনিই পান। জমিদারির দায়িত্ব পাওয়ার পর তিনি এতটাই বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন যে তিনি নাকি প্রজাদের উপর অত্যাচার করতেও দ্বিধাবোধ করতেন না। আর শুধু এতেই থেমেছিলেন না, উনি একাধারে চরিত্রহীনও ছিলেন। মেয়েদের প্রতি ওনার একটা দুর্বলতা ছিল। শোনা যায় তখন নাকি কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার কয়েক মাস ভিতরেই তার মৃত্যু হয়। আর এই ঘটনাটা ঘটেছিল ওই লাল দিঘির পাড়ে। সেই জন্য তারপর থেকে লাল দিঘি পাড়ে মানুষজনে তেমন আর যাওয়া আসা করতো না। শোনা গিয়েছিল লাল দিঘির পাড়ে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে। সেই জন্য মানুষজন ভয়ে ওই রাস্তায় কেউ পাই বাড়াতো না। তারপর বহু বছর কেটে যাওয়ার পর প্রতাপবাবু মাঝে মধ্যে ওখানে মাছ ধরতে যান, তবে মাছ খুব একটা জালে ধরা পড়ে না। পেন নাম জমিদার বাবু, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন, তাই খবর পেয়ে চলে এসেছি। আরে মানিকলাল, এসো এসো, তোমার জন্যই তো এত অপেক্ষা করছিলাম। এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী। চৌধুরী বাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বুঝলে। আসলে ওনার মেয়ের আজ বিয়ে, আর ওনাদের একটা বড় দিঘিও আছে। আর সেই দিঘিতে জাল ফেলে মাছ ধরার জন্যই তোমাকে এখানে ডেকে আনা হয়েছে। তোমার জাল ফেলার কায়দা কৌশল চৌধুরী বাবুর খুবই পছন্দ, তাই তোমাকে এই মাছ ধরার দায়িত্বটা দিতে চান। আগে পেন নাম কর্তা মশাই, আপনার জমিদার বাড়িতে জেলে থাকার সত্ত্বেও আপনি যে আমাকে মাছ ধরবার জন্য ডেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। না না, ঠিক আছে ঠিক আছে। আমাদের এই দিঘিটা অনেক দিনের পুরনো, আর এখানে অনেক বড় বড় মাছও আছে। সেই মাছগুলো তুমি যদি ধরে দিতে পারো তাহলে তোমাকে আমি মোটা পুরস্কার দেব। তারপর মানিকলাল আমাদের কথা মতো ওই লাল দিঘিতে জাল ফেলে। তবে আমি সেই দিন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। মানিকলাল যখন ওই দিঘিতে জাল ফেলে মাছ ধরছিল, তখন মানিকলালের চোখ মুখের চেহারা কেমন যেন পাল্টে গেছিল। ও যখন প্রথমবার জাল ফেলে তখন কোনো মাছ উঠে আসেনি। তারপর দ্বিতীয়বার জাল ফেলল, কিন্তু সেই একই অবস্থা। তারপর আবার যখন তৃতীয়বার মাছ দিঘিতে জাল ফেলল, তখন একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি উত্তেজিত হয়ে বললাম, দুর্ঘটনা? কি দুর্ঘটনা ঘটেছিল? তখন নারায়ণ বাবু বললেন, আসলে আমরা তখন পুকুর পাড়ের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, আর দিঘিটা ছিল অনেকটাই বড়, তাই মাঝখানে কি হয়েছিল সেটা ভালো করে বুঝে উঠতে পারিনি। তবে এইটুকু বুঝেছিলাম, তখন কিছু একটা হয়েছিল। কারণ
তখনই এমনভাবে একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, যার ফলে গোটা দিঘির জলে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল। শুধু কি তাই, সঙ্গে সঙ্গে চারিদিকটা যেন ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে গেল, আর চোখের সামনে ভেসে উঠল একটা অস্পষ্ট ছায়ামূর্তি, যেন ঠিক আমাদের পাশ দিয়েই বেরিয়ে গেল। জানেন তো ঠাকুর মশাই, জানেন সেদিন আমি ওই ছায়ামূর্তির নুপুরের শব্দ শুনতে পেয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে, এখনো সেই নুপুরের শব্দ আমার 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 কানে বাজে। এই কথাগুলো বলার পর রামনারায়ণ বাবু যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। ওনাকে দেখে মনে হলো সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলির প্রতিচ্ছবি যেন ওনার চোখের সামনে ভেসে উঠেছে। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এরপরে কি হলো রামনারায়ণ বাবু? তখন তিনি বললেন, ওই ঘটনার ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা হিমেল বাতাস আমার শরীরকে স্পর্শ করে চলে গেল, আর তখনই জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দ শোনা গেল, আর সেই সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর, বাবু, বাবু, আমাকে বাঁচান। কিন্তু তারপর হঠাৎ যেন দেখলাম সবকিছু ঠিকই আছে। মানিকলাল মাঝদিঘিতে নৌকায় দাঁড়িয়েই জাল টানছে। মনে হলো চোখের সামনে যা ঘটনা ঘটলো সবই যেন মনের ভুল। তবে আমরা যা দেখলাম, যা অনুভব করলাম, সবই কি মনের ভুল? আর তবে এইটুকু বলতে পারি, সেদিন জলে কিছু একটা পড়েছিল, কারণ তার আওয়াজ আমি কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এই ঘটনা ঘটার পর আমরা, মানে প্রতাপ বাবু এবং আমি, একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সেদিন হয়তো কিছুক্ষণের জন্য আমাদের বাক্য রোধ হয়ে গিয়েছিল। তারপর এই ব্যাপারটার উপর আমরা আর এতটাও গুরুত্ব দিইনি, কারণ সেই সময় চৌধুরীবাবু তার মেয়ের বিয়ের ব্যাপারে একটু ব্যস্ত ছিলেন। সারাদিন পরিশ্রম আর নানা দিকের কাজকর্মে সমস্ত দেখাশোনা তিনি একা হাতে সামলেছিলেন। সেই জন্য সেই দিনের ঘটনাটি মনের ভুল বলেই মনে করেছিলাম। আমি সব শুনে তখন রামনারায়ণ বাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো, সেদিনের পর থেকে মানিকলালের মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন কি? হ্যাঁ, আপনি একদম ঠিকই বলছেন ঠাকুর মশাই। এই ঘটনার পর মানিকলাল যেন একটু পাল্টেই গিয়েছিল। দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়ছিল। চোখ মুখের চেহারা একদম পাল্টে যাচ্ছিল, চোখের তলায় কালি পড়ে যাচ্ছিল, আর ও যখন চলাফেরা করত তখন মনে হতো যেন একটু সামনের দিকে ঝুঁকে পড়ছে। দেখে মনে হতো যেন ওর ঘাড়ের উপর কোনো বোঝা চাপানো হয়েছে। আমি তখন বললাম, তা তো সবই বুঝলাম, কিন্তু এর সঙ্গে আয়নার কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। আচ্ছা বলুন তো, আয়নাটা কি ওই দিঘির মধ্যেই পাওয়া গেছিল? তখন রামনারায়ণ বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ওই আয়নাটিও ওই দিঘি থেকেই পাওয়া গিয়েছিল। আয়নাটা মাছের সাথে জালের মধ্যে উঠে এসেছিল। আশ্চর্য ব্যাপার কি বলুন তো, আয়নাটা এখন যেমন সুন্দর ও ঝকঝকে আছে, তখনও ঠিক একই রকমই ছিল। তাই ওটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল, আর সেই জন্যই চৌধুরীবাবু ওটা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। তখন সব শুনে আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, সবই তো শুনলাম, তা আপনি একবার মানিকলালকে ডেকে পাঠান তো, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। নারায়ণবাবু প্রথমে আমার কথা শুনে থমকে গেলেন, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলেন, তা কি করে সম্ভব? তা তো সম্ভব নয়। মানিকলাল ও এখন কি করে আসবে? ও তো আর বেঁচে নেই। আমি বললাম, কি বললে?
মানিকলাল আর বেঁচে নেই, ও মারা গেছে? হ্যাঁ ঠাকুর মশাই, মানিকলাল মারা গেছে। ওই ঘটনার ঠিক 15-20 দিনের মধ্যে আর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল ঠাকুর মশাই, যেটা আমি আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম। যে মাছগুলো ধরা হয়েছিল সেই মাছগুলো যখন কাটছিল তখন মাছগুলোর রক্তটা ছিল কালো। অনেকেই এই ঘটনা দেখে অবাক হয়েছিল, কিন্তু পরক্ষণে সবাই বলতে লাগলো আসলে অনেক দিনের পুরনো মাছ তো, তাই হয়তো রক্তটা কালো হয়ে গেছে। তাই এই ব্যাপারটা সেদিন আবারও এড়িয়ে যাওয়াই হয়েছিল। তবে সেই দিনের ওই ঘটনাগুলোর পর আমার মনের মধ্যেও অনেক প্রশ্ন ঘুরছিল, কারণ আমি সবকিছুকে এভাবে মনে ভুল বলে উড়িয়ে দিতে পারছিলাম না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন রাতের বেলায় যখন শুতে যাচ্ছিলাম ঠিক তখনই হঠাৎই যেন চৌধুরী বাবুর দেওয়া আয়নাটার দিকে আমার চোখ গেল। আমি আয়নাটার কাছে গিয়ে নিজেকে দেখছিলাম, আর ঠিক তখনই আমি দেখলাম আয়নার মধ্যে ভেসে ওঠে আমার বাড়ির ছাদে ক্ষতবিক্ষত অবস্থায় অনেক কাক পড়ে আছে, আর আমার মাথার উপরে বেশ কিছু কাক তীক্ষ্ণ স্বরে চিৎকার করে চলেছে। আর ঠিক তার পরের মুহূর্তে ভেসে উঠল একটা মেয়ের ছবি। মেয়েটি দেখতে সুন্দর হলেও মুখখানা তার আঘাতে ক্ষতবিক্ষত ছিল, আর চোখ দুটো থেকে যেন আগুন ঝরে পড়ছিল। মেয়েটি একটা অদ্ভুত হাসি হেসে আবার যেন কোথায় মিলিয়ে গেল। এই সমস্ত ঘটনা দেখার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন খুব সকাল সকাল উঠে আমি কাউকে কিছু না বলে ছাদে গিয়েছিলাম, আর ছাদে আমি যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। আগের দিন রাতে যে ঘটনা আমি আয়নায় দেখেছিলাম ঠিক সেই রকম ভাবে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে অনেক কাক, আর মাথার উপর প্রচুর কাক তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ঘুরে চলেছে। এই দৃশ্য দেখে আমার লোম খাড়া হয়ে গেল। আবারও সেই মুহূর্তে সেই মেয়েটির ছায়ামূর্তি আমি দেখতে পেলাম, আর ঠিক সেই মুহূর্তেই একইভাবে হাসতে হাসতে সেই মূর্তিটি হাওয়ায় কোথায় মিলিয়ে গেল। এইভাবে দিন কয়েক কাটল। তারপর আবারও একদিন হঠাৎই দেখলাম আয়না ঢাকাটা কে যেন খুলে দিয়েছে। আমি সেটা ঠিক করার জন্য আয়নাটার কাছে গিয়ে ঢাকা দিতে যাব কি, ঠিক সেই সময় আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম, এবং সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যা দেখলাম তা কল্পনাও করতে পারি না। সব শুনে বললাম, কেন, কি দেখলেন আপনি যা আপনি কল্পনাও করতে পারেন না? মানিকলাল। হ্যাঁ, আমি মানিকলালকে দেখলাম, কিন্তু সে তো বেঁচে ছিল না, মৃত অবস্থায় তাকে দেখলাম। সব থেকে অবাক করার ব্যাপার কি জানেন? তাকে আমি কোথায় দেখলাম? সেই বিষ্ণুপুরের লাল দিঘির জলে। এই কথাগুলি বলে রামনারায়ণ বাবু হাউ মাউ করে কেঁদে ফেললেন। তিনি বলতে লাগলেন, জানেন ঠাকুর মশাই, সেই দিনও ওই প্রতিচ্ছবি দেখার পর আমার মনে হয়েছিল মানিকলালের আজ এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি যদি সেদিন ওকে মাছ ধরার জন্য না ডেকে পাঠাতাম, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মানিকলাল বেঁচে থাকতো। এই সব কিছু হয়েছে আমার জন্য, আমি দোষী। হ্যাঁ, আমি দোষী। ওই আয়নাতে আমি যা দেখছি তাই যেন সত্যি হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনা ঘটার পর আমি যখন আপনাকে ডাকার কথা ভাবছিলাম, ঠিক তখনই আবার একটা অঘটন ঘটল। ওই আয়নায় আমি দেখতে পেলাম, আমি দেখলাম যে মাছগুলো কাটছিল সেই জেলেটার দেহটাও পড়েছিল ওই লাল দিঘির জলে।
এই দৃশ্য দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই বিষ্ণুপুরে যাই এবং চৌধুরী বাবুকে এই সমস্ত ঘটনার কথা জানাই। কিন্তু তিনি আমার কোনো কথায় বিশ্বাস করেন না, বরং হেসে উড়িয়ে দেন। বলেছিলেন এই সবই আমার নাকি মনের ভুল। তিনি আরও বললেন ওই জেলে নাকি গতকালই ওর বাড়িতে মাছ দিয়ে গেছে, শুধু যায়নি, মাছগুলো কেটেও দিয়ে গেছে। তখন আমি চৌধুরী বাবুকে বললাম, না 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 না, তবুও আপনি একবার হয়তো জেলেকে সাবধান করে দিন। এখনো এই ঘটনাটা ঘটেনি, হয়তো ঘটেনি, একবার সাবধান করে দিন। কিন্তু পরেও তো ঘটতে পারে, আমি জানি না। কিন্তু তিনি আমার কোনো কথা শুনলেন না, বরং আবার হেসে উড়িয়ে দিলেন। তখন আমি আবারও চৌধুরী বাবুকে জিজ্ঞাসা করলাম, আরে বাবা, সবই যদি মনের ভুল হবে, তাহলে মানিকলালের মৃতদেহটা ওই লাল দিঘির জলে কিভাবে পাওয়া গেল? কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, মানিকলাল ওরকম ছিল না। আমি ওকে অনেক দিন থেকে চিনি। ওরা 3 পুরুষ ধরে আমার জমিদার বাড়িতে রয়েছে। ওদের মতন বিশ্বাসী আমি এর আগে কখনো কাউকে দেখিনি। মানিকলাল তো নয়ই, ওর মধ্যে অনেক আত্মসম্মান বোধ ছিল। আমি যখন ওকে একটা পুকুর দিতে চেয়েছিলাম আর বলেছিলাম, মানিকলাল, তোমার মাছ চাষ করার ক্ষমতা আছে, তুমি নিজের একটা ব্যবসা শুরু করো, তখন ও আমাকে উত্তরে বলেছিল, কর্তামশাই, আমার 3 পুরুষ ধরে আপনার পুকুরে মাছ ধরে দিন কাটছে, আর আপনি আমাকে মাছ ধরার জন্য যা অর্থ দেন, তাতে আমার সুন্দরভাবেই দিন চলে যায়। যদি আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকে, তাহলে জাম দিয়ে আপনার কাছ থেকে পুকুর কিনে নেব, কিন্তু এমনিতে নেব না, তাতে আমার বাপ ঠাকুরদার অপমান হবে। সুতরাং বুঝতে পারছেন তো কেন আমি বলছি মানিকলাল লোভী নয়। কিন্তু এই কথা আমি চৌধুরী বাবুকে কিছুতেই বোঝাতে পারিনি। যাই হোক, সেখান থেকে ফিরে আসার ঠিক 2 দিন পরেই বিষ্ণুপুর থেকে খবর আসে ওই জেলে মারা গেছে। ওর মৃতদেহটাও নাকি ওই লাল দিঘির জলেই পাওয়া গেছে। হ্যাঁ, শুধু তাই নয়, যেদিন ওই জেলে মারা যায় সেই দিন চৌধুরী বাবু নিজেই ওই জেলের মৃতদেহ দেখতে গিয়েছিলেন, আর তারপর থেকে তিনিও নাকি অসুস্থ হয়ে পড়েছেন। এই সব ঘটনাগুলো আমি আপনাকে জানাবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু কৌতূহলবশত আমি যখন আবার ওই আয়না দেখি, তখন ওই আয়নায় আমি দেখতে পাই অন্নপ্রাশনের দিনে আমার নাতনির উপর ঝাড়বাতি ঝরে পড়ছে। তাই আমি বাড়ি ছেড়ে কোথাও যাইনি। আমার তাই ভয় হচ্ছিল যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে। তাছাড়া ওই ছায়ামূর্তি যেন সারাক্ষণই আমাকে অনুসরণ করে চলেছে। তাই আমি আপনাকে চিঠি লিখেই ডেকে পাঠালাম। এখন এর হাত থেকে আপনি আমাকে মুক্ত করুন। আমি জানি আপনাকে ছাড়া এই ব্যাপারে আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। আজ এই কথাগুলো আপনাকে বলে আমি অনেক হালকা হলাম। আপনি জানেন না আজ 1 মাস ধরে আমার ভিতরে কি চলছিল। আমি তখন সমস্ত ঘটনার কথা শুনে বললাম, আমি সবই তো বুঝলাম। আসলে এই আয়নাটি আপনাকে ভবিষ্যৎ দেখাতো। এই আয়নাটির এটি একটি বিশেষ ক্ষমতা ছিল, তাই আগাম কোনো দুর্ঘটনা ঘটার খবর আপনি এই আয়নার মাধ্যমে জানতে পারছিলেন। কিন্তু যেহেতু আপনি এই আয়নার ইঙ্গিত বুঝতে পারেননি, তাই মানিকলাল বা ওই জেলে কাউকেই আপনি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেননি। তবে এখানে আপনার কোনো দোষ নেই। আসলে এই আয়না সাধারণ মানুষের হাতে থাকার নয়। এই ধরনের আয়না সাধারণত সিদ্ধ পুরুষদের কাছেই থাকে। তবে যাই হোক, এই আয়না ধ্বংস করা যায়, কিন্তু এই আয়নার সঙ্গে আপনি যে মেয়েটির ছবি দেখতে পেতেন, সেই রহস্যটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় এর জন্য আমাকে বিষ্ণুপুর যেতে হবে, আর সেখানে গেলেই
এই রহস্যের সমাধান আমি খুঁজে পাব। তবে যাই হোক, সাধারণ মানুষের কাছে ভবিষ্যৎ দর্শন করা ঠিক নয়। এতে নানা রকম সমস্যা বাড়ে। এই আয়না মানুষের ভবিষ্যৎ বলতে পারে, কিন্তু মহাকালের ভূত, বর্তমান, ভবিষ্যৎ কোনোটাই বলা সম্ভব নয় এই আয়না দ্বারা। মহাকাল সময়েরও ঊর্ধ্বে, তিনি জগতের সৃষ্টিকর্তা। তার সামনে কোনো আয়নাই টিকে থাকতে পারবে না। এই কথাটা তো আপনি একদম ঠিকই বলেছেন ঠাকুর মশাই। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা না করলেই নয়। হ্যাঁ, এত বড় একটা সমস্যা আপনি কত সহজে সমাধান করার একটা উপায় বের করলেন। আমি জানতাম আমাকে এই বিপদ থেকে একমাত্র আপনিই উদ্ধার করতে পারবেন। এখন বলুন, আমাকে কি করতে হবে ঠাকুর মশাই? আমি কোনো উত্তর দিলাম না। জমিদার বাবুর দিকে তাকিয়ে একটু হাসলাম, কিন্তু মনে মনে বললাম, বিপদ তো রয়েছে বিষ্ণুপুরের ওই লাল দিঘিতে। আপনি এক কাজ করুন রামনারায়ণ বাবু, আয়নাটি আমাকে এনে দেন। এরপর ওই আয়নাটিকে আমি জমিদার বাবুর বাড়ির শিব মন্দিরে নিয়ে গেলাম এবং শিবলিঙ্গের সামনে তুলে ধরলাম। শিবলিঙ্গের সামনে আয়না তুলে ধরতেই আয়নার মধ্যে শিবলিঙ্গের প্রতিচ্ছবি দেখা গেল, আর সেই সঙ্গে আয়নাটি ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, আর সেই সঙ্গে একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়ার ছায়ামূর্তি যেন খুব দ্রুত জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি জমিদার বাবুকে বললাম, এখনকার মতো সমস্ত বিপদ কেটে গেছে, তবে আমাদেরকে এখনই বিষ্ণুপুর যেতে হবে। ওখানে চৌধুরী বাবুর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। রামনারায়ণ বাবু তখন বললেন, ঠিক আছে ঠাকুর মশাই, আমি এক্ষুনি বিষ্ণুপুর যাওয়ার ব্যবস্থা করছি। বিষ্ণুপুরে জমিদার বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এখানে অতৃপ্ত আত্মাদের উপস্থিতি রয়েছে। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতেই আমি প্রশ্ন করলাম, আত্মাদের মানে কি ঠাকুরমশাই? তাহলে কি ওখানে একের বেশি আত্মা ছিল? হ্যাঁ, ঠিকই ধরেছ। ওখানে একের বেশি আত্মা ছিল। জমিদার বাড়িতে পৌঁছে আমি দেখলাম চৌধুরী বাবুর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে দেখে চৌধুরী বাবু কোনো রকমে দুহাত তুলে নমস্কার জানালেন। আমি বললাম, ঠিক আছে, আপনাকে উঠতে হবে না। তারপর ওখানকার মানুষজনের কাছে যা শুনলাম তাতে এইটুকু বুঝলাম, অনেক ডাক্তার, বদ্যি, কবিরাজি দেখানো হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জমিদার বাড়িতে আমাকে দেখে প্রথমে সবাই একটু অবাক হয়ে গেছিল। তারপর রামনারায়ণ বাবু আমার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। জমিদার বাড়ির অন্যান্য মানুষজনের সঙ্গে কথা বলে সেরকম কিছু জানা গেল না, তবে জমিদার বাড়ির বয়স্ক পুরোহিতের কাছ থেকে আমি বেশ কিছু তথ্য পেয়েছিলাম। পুরোহিতের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই পুরোহিত মহাশয়েরা 3 পুরুষ ধরে ওই জমিদার বাড়ির পৌরোহিত্য করছেন। জমিদার হিসেবে চৌধুরী বাবুর নাম ডাক যথেষ্ট রয়েছে। তিনি তার প্রজাদের
যথেষ্ট ভালোবাসতেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। তবে চৌধুরী বাবুর যিনি জ্যাঠামশাই ছিলেন, তিনি নাকি খুব অত্যাচারী ছিলেন। তিনি শুধু অত্যাচারী ছিলেন তা নয়, চরিত্রহীনও ছিলেন। মেয়েদের প্রতি একটা দুর্বলতা ছিল শোনা যায়। তার সময়ে গ্রামের মেয়েরা নাকি স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। মেয়েদের উপর যথেষ্ট অত্যাচার করতেন, যার জন্য গ্রামের মেয়ে বউরা তার ভয়ে তটস্থ হয়ে থাকত। তখনকার দিনে জাতপাতের একটা ব্যাপার ছিল। বিশেষ করে গ্রাম্য এলাকাগুলিতে জাতপাতের ব্যাপারটা খুব বড় করে দেখা হতো। শোনা যায় তখন নাকি চৌধুরী বাবুর জ্যাঠামশায়ের বাগান বাড়িতে যে মালি কাজ করত, তার একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি কখনো কখনো জমিদার বাড়ির মন্দিরে আসত পুরোহিত ঠাকুরকে পুজোর কাজে নানাভাবে সাহায্য করতে। বাগানে নানা রকম ফুল তুলে দিত এবং রাধা মাধবের জন্যে মালা বানিয়ে দিত। তাই মেয়েটিকে পুরোহিত ঠাকুরও খুব ভালোবাসতেন। এখানে বলে রাখি, ওই পুরোহিত ঠাকুর বলতে বর্তমান যিনি পুরোহিত রয়েছেন তার দাদা মশাই। যদিও তিনি এখন আর বেঁচে নেই, তবে লোকমুখে শোনা তিনি নাকি খুব বড় পণ্ডিত ছিলেন। শাস্ত্রজ্ঞান ছিল অনেক বেশি, আর সেই সঙ্গে তিনি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। ওনার একটা পুঁথি ছিল, আর সেই পুঁথিতে উনি বেশ কিছু কথা লিখে রেখে গেছেন। এখনকার পুরোহিত ঠাকুরের কাছ থেকে সেই পুঁথি নিয়ে আমি জানতে পারি ওই অত্যাচারী জমিদারের নৃশংসতার কিছু কথা, অর্থাৎ জমিদার সুরেন্দ্রমোহন চৌধুরীর কথা। পুঁথিতে লেখা কথা অনুযায়ী মালির মেয়ের নাম ছিল সুন্দরী। মেয়েটি যেমন দেখতেও সুন্দরী ছিল, সেরকম কাজেও যথেষ্ট গুণী ছিল। পুজোর কাজ এত সুন্দর গুছিয়ে করত যেন ওর উপর কোনো কথাই বলা যেত না। ঠিক সেই রকমই একদিন মন্দিরে রাধা মাধবের জন্যে ফুলের মালা তৈরি করছিল সে। আর ঠিক তখনই জমিদার বাবু অর্থাৎ সুরেন্দ্রমোহন চৌধুরী কোনো একটা বিশেষ দরকারে ঠাকুর দালানে এসে পুরোহিত মহাশয়ের খোঁজ করছিলেন। আর তখনই সুন্দরীকে দেখতে পান জমিদার বাবু। এর আগে তিনি কখনো সুন্দরীকে দেখেননি, তাই প্রথম দেখাতে সুন্দরীকে জমিদার বাবুর খুব ভালো লেগেছে। এরপর থেকে প্রায় সময় জমিদার বাবু ঠাকুর দালানে আসতেন। খোঁজ নিয়ে জানতে পারেন এই মেয়েটি তার বাগানের মালির মেয়ে। একদিন হঠাৎই জমিদার বাবু মালিকে তার বৈঠকখানায় ডেকে পাঠান। আগে আমায় ডেকে পাঠিয়েছিলেন জমিদার বাবু? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। কেন জমিদার বাবু, আমার কাজে কি কোনো ভুল হয়েছে? আমি তো সকাল বিকেল গাছের যত্নে কোনো ত্রুটি রাখিনি। প্রতিটি গাছে যত্ন করে মাটি খুঁড়ে জল দিই। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আরে না না, তোর কাজের কোনো ভুল হয়নি। আমি তোকে ডেকে পাঠিয়েছি অন্য একটা কাজে। শুনলাম তোর একটা মেয়ে আছে। তা তোর মেয়ে তো বেশ ডাগর হয়েছে রে। মেয়ের নাম কি রেখেছিস? ও, আপনি সুন্দরীর কথা বলছেন? এই সুন্দরী আমার মেয়ে। ওই মামারা মেয়েকে কোনো রকমে আপনার দয়ায় মানুষ করছি জমিদার বাবু।
তা মেয়ের বিয়ে দিবি না? না, যদি বলিস তাহলে তোর মেয়ের জন্য আমি একটা পাত্র ঠিক করতে পারি। আমার হাতে একটা ভালো ছেলে আছে। আগে মেয়ের বিয়ে দেব না কেন জমিদার বাবু? অবশ্যই দেব। বয়স তার বছর 20 হলো। ভালো ছেলে হলে মেয়ের বিয়ে একবার দিয়ে দেবো। জমিদার বাবু, আমার মেয়ে বলে বলছি না, ও সত্যি খুব ভালো মেয়ে। হ্যাঁ গো, শান্ত স্বভাব, দেখতেও যেমন সুন্দর ঠিক সেরকম কাজেও অনেক গুণী। এমন কোনো কাজ নেই যে ও জানে না। যে বাড়িতে যাবে সেই বাড়ি আলো করে থাকবে। তাই এমন কারো হাতে তুলে দেব যাতে ভাত কাপড়ের অভাব না হয়। আমার মেয়েটাকে যেন একটু ভালোবেসে আপন করে নেয়, ওই আর কি। হ্যাঁ, মামারা মেয়ে তো বুঝতেই পারছেন, আর আমারও তো এই বয়স হয়েছে। আরে না না, আমার হাতে একটা ভালো ছেলে আছে রে। তোর মেয়ের ভাত কাপড়ের অভাব হবে না, রাজরানীর মতো থাকবে। হ্যাঁ, ছেলের বয়স একটু বেশি, তবে তাতে কি, তোর মেয়ে রাজার রানী হয়ে থাকবে। আর তোর মেয়েরও তো বয়স বলছিস 20 হলো। এরপর কতদিন আর ঘরে ফেলে রাখবি? এরপর বিয়ে না দিলে তো গাঁয়ের লোক তোকে এক ঘরে করে রেখে দেবে। আগে হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই সেরকম পাত্র কে আছে? আর পাত্রের নামটাই বা কি? এই কোন গ্রামে থাকে? কেন, পাত্র তো তোর সামনেই বসে আছে। আমি কি পাত্র হিসেবে খারাপ নাকি? মালি জানতো জমিদার বাবুর চরিত্র কেমন, তাই মালি জমিদার বাবুর প্রস্তাবে রাজি হয়নি। জমিদার বাবুর প্রস্তাবে রাজি না হয়ে তার মুখের উপরে না বলে দিয়েছিল মালি, আর এটাই জমিদার বাবু নিতে পারেননি। তাই পরের দিন সকালে মালি যখন বাগানে কাজ করতে আসে, তখন দেখে তার জায়গায় অন্য এক নতুন মালি কাজ করছে। আর তখন জমিদার বাবুও বাগানে পায়চারি করছিল। মালিকে আসতে দেখে বলল যে আজ থেকে তার ছুটি, তাকে আর বাগানের কাজ করতে হবে না। মালি হাত জোড় করে জমিদার বাবুর পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগলো এবং বলল, আমি যদি এই মালির কাজটা না করি তাহলে আমরা বাপ মেয়ে না খেতে পেয়ে মারা পড়ব। দয়া করে আপনি এই কাজটি কেড়ে নেবেন না। কাল যখন তোকে বললাম তোর মেয়ের বিয়ের জন্য, তখন মুখের উপর না বলে দিলি। এখন বোঝ, দেখি তোরা কি করে খেতে পাস। আমারই জমিদারিতে থাকবি, আমারই বাগানে কাজ করবি, আবার আমারই মুখের উপরে না বলে দিবি। তোর এত সাহস আসে কোথা থেকে রে? তোর মেয়েকে তো ভালো লেগেছে, আর তোর মেয়েকে যখন আমার একবার ভালো লেগেছে, তখন তোর মেয়েকে আমি আমার বাগান বাড়িতে নিয়ে আসবই। তুই কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ জমিদার বাবু, হাত জোর করছি। জমিদার বাবু, আমাকে ক্ষমা করুন আপনি। আমার এত বড় সর্বনাশ করবেন না গো। ও মামারা মেয়েকে আমি অনেক বড় কষ্টে মানুষ করেছি, ওর কোনো সর্বনাশ আপনি করবেন না। দরকার হলে আপনি আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দিন। আরে তোর জীবন দিয়ে কি হবে? তুই তো বুড়ো হয়ে গেছিস, তোকে আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে। আমার তো তোর মেয়েকে দরকার। তুই জানিস, সুন্দরী মেয়ে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আর সেখানে তোর মেয়ে তো অপরূপ সুন্দরী। তুই এক কাজ কর, তোর মেয়েকে আজ রাত্রে আমার কাছে পাঠিয়ে দে। তোকেই জমিদারিতে কাজ করতে হবে না, আমি তোকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো। তুই বসে বসে খাবি, যতদিন বেঁচে থাকবি শুধু বসে বসে খাবি। এ কি বলছেন জমিদার বাবু? এমন কথা বলবেন না। এমন কথা তো শোনাও পাপ। বাবা রে বাবা, ভগবান, আমি বাপ হয়ে কি করে শুনি এমন কথা? বলুন তো, এই এমন কথা শোনার আগে আমার যেন মৃত্যু হয় ভগবান। আপনার মতো অত্যাচারী চরিত্রহীন জমিদারের হাতে আমি আমার মেয়েকে কোনোদিনই তুলে দেব না। দরকার হলে যে হাতে আমি আমার মেয়েকে মানুষ করেছি সেই হাতে আমি ওর গলা টিপে মেরে ফেলবো। সুন্দরী নিজের মনেই ঘরের কাজ করছিল। বাবাকে কাঁদতে কাঁদতে ঘরে আসতে দেখে
সুন্দরী বাবাকে জিজ্ঞাসা করল। বাবা, কি হয়েছে তোমার? কি গো, তুমি জমিদার বাড়ির কাজ থেকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? মেয়ের প্রশ্ন শুনে বাবা ক্রুদ্ধ হয়ে জবাব দিল, এই কেন রে? আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম বলে তোর অনেক অসুবিধা হচ্ছে? তোকে যে আমি বারে বারে বারণ করেছিলাম জমিদার বাড়ি ঠাকুর দালানে যাবি না তুই কোনোদিন। তুই কেন গিয়েছিলিস? তোকে আমি বলেছি না জমিদারের বাড়ির আশেপাশে তুই যাবি না, তুই যাবি না। তুই কি ঠিক করে নিয়েছিস তুই আমার কোনো কথাই শুনবি না? তোর মা তো মরে গেল আর তোকে আমার কাছে রেখে দিয়ে চলে গেল। মুখ পুরি আমার কাছে রইলি যখন, তখন এত রূপ নিয়ে জন্মালি কেন? হ্যাঁ, এই তোর এই রূপই তোর কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুই জানিস তোর উপর জমিদার বাবুর নজর পড়েছে? আর তুই তো জানিস ওই জমিদার বাবু কতটা অত্যাচারী, মেয়েদের কি চোখে দেখে। তোকে বলেছে ঘর থেকে তুলে নিয়ে যাবে রে। এখন আমি তোকে নিয়ে কি করব? তোকে কোথায় রেখে আসবো? আমরা গরিব মানুষ, আমাদের কাছে সম্মানটাই একমাত্র অর্থ। সম্মান চলে গেলে আর কোনোদিন এই সম্মান আমরা ফিরে পাবো রে, আর কোনোদিন ফিরে পাবো না। বাবা, ও বাবা, তুমি তো আমাকে বড় করেছো, আমার নিজের হাতে করে মানুষ করেছো। আমি আজ তোমায় বলছি বাবা, আমি বলছি আজ তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো, তবু আমাকে ওই জমিদারের কাছে কিছুতেই ছেড়ে দিও না বাবা। ওই অত্যাচারী জমিদারের কাছে আমি যাব না, আমি যাব না। হে রাধা মাধব, আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমার মন্দিরে ফুল দিয়ে আসছি, তোমার পুজোর কাজ করে আসছি। আর এই বিপদের দিনে তুমি আমায় রক্ষা করবে না? দেখো না আমার সম্মান যেন নষ্ট না হয়। তুমি দেখো আমার সম্মান যেন কিছুতেই নষ্ট না হয়। শোনা যায় সেই দিন রাতেই নাকি মেয়েটিকে জমিদার বাড়ির লেঠেলরা তুলে নিয়ে আসে জমিদার বাবুর বাগান বাড়িতে। মেয়েটিকে যখন তুলে নিয়ে আসে তখন নাকি তার বাবাও ছুটতে ছুটতে সেই বাগান বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু তিনি তার মেয়েকে রক্ষা করতে পারেননি। অদৃষ্টের হাতে আমরা সবাই পরাজিত। বিধির বিধান যেটা করা হয় সেটাই ফলে। ওই মেয়েটির কপালে এটাই লেখা ছিল। আর বলতে পারো এটা হয়তো ওর কোনো জন্মের পাপ, তাই অল্প বয়সেই এই মেয়েটির জীবনবাতি নিভে যায়। সমস্ত উচ্চাকাঙ্ক্ষা, জীবনের সমস্ত চাহিদা, সব কিছু এক নিমিষে চোখের পলকে শেষ হয়ে যায়। একজন সর্বহারা পিতা তার মেয়ের সর্বনাশ হওয়াকে রক্ষা করতে পারে না সেই মেয়েটিকে বাঁচাতে, যে দুহাতে মেয়েটিকে মানুষ করেছিল। সেই দুই হাত দিয়ে যদি সেই দিন মেয়েটির গলা টিপে ধরত, তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না। বাগান বাড়ির দরজায় মাথা ঠুকতে ঠুকতে বুড়ো মালি আধমরা হয়ে পড়ে থাকে। ভোরবেলা জমিদার বাবু যখন ঘর থেকে বেরোয় তখন দেখে বাগান বাড়ির দরজায় বুড়ো মালি আধমোড়া হয়ে পড়ে আছে। বুড়ো মালিকে দেখে তার উদ্দেশ্যে জমিদার বাবু বলেন, দেখ আজ তোর কি অবস্থা। ভালো করে তোকে ডেকে পাঠালাম, তুই আমার কথা শুনলি না। কথায় আছে পায়ের জুতো পায়ে রাখতে হয়, কখনো মাথায় তুলতে নেই। আসলে আমি তোকে মাথায় উঠিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু জুতো কি কখনো মাথায় শোভা পায়?
এই কে আছিস? এটাকে লাল দিঘির জলে ফেলে দেগা। আর মেয়ের ভালো ঘরে বিয়ে দেবে, বুড়োর স্বাদ কম নয়। আমার জমিদারিতে বাস করবি, আমারই খাবি, আবার আমারই কথা শুনবি না। আমার কথা না শুনলে এমনই দশা হবে তোদের মতো মানুষদের। আধমরা অবস্থায় মালি কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারল না। লেঠেলরা এসে বেঁচে থাকা অবস্থায় জীবন মালিকে লাল দিঘির জলে ফেলে দিল। খুব কষ্টে মালির জীবনবাতি এক সময় নিভে গেল। অনেক স্বাদ, অনেক বাসনা নিয়ে মালির মৃত্যু হয়েছিল, তাই তার আত্মা আজও শান্তি পায়নি। এদিকে সুন্দরীও জমিদার বাবুর বাগান বাড়িতে ক্ষত বিক্ষত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল। যখন তার চেতনা এলো, তখন সে দেখল সব কিছু শেষ হয়ে গেছে। সে নিজেকে রক্ষা করতে পারেনি, আর তার রাধা মাধবও তাকে রক্ষা করতে পারেনি। এক প্রকার ঈশ্বরের উপর রাগ করেই, অভিমান করেই সেই বাগান বাড়ি থেকে এক ছুটে বেরিয়ে আসে সে, এবং লাল দিঘির জলে সামনে এসে দেখে যে লাল দিঘির জলের উপরে তার বাবার মৃতদেহখানা ভাসছে। সুন্দরী এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে দেখে তার বাবা যেন দুহাত তার দিকে বাড়িয়ে দিয়ে তাকে ডাকছে, বলছে, আয় মা, আয় আয়, আমরা বাপ মেয়ে এখানে খুব ভালো থাকবো, আনন্দে থাকবো, এখানে আমাদের কেউ বিরক্ত করবে না। বাবা! এই বলে সে জলে ঝাঁপ দিল। তারপর আর তাকে দেখা যায়নি। তারপর থেকেই নাকি ওই লাল দিঘির জল আস্তে আস্তে কালো হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। লোকমুখে শোনা যায় কেউ ওই লাল দিঘির পারে একা যেতে পারে না। কখনো কান্নার আওয়াজ, কখনো কথা বলার শব্দ, আবার কখনো খিলখিল করে হাসির শব্দ শোনা যায়। সবাই বলে লাল দিঘির পারে মালি সুন্দরীর ঘর। ওখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। এই ঘটনা ঘটার 1 মাসের মধ্যেই ওই অত্যাচারী সুরেন্দ্রমোহন চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। শোনা যায় ওই ঘটনার পর নাকি জমিদার বাবু কেমন যেন পাগল পাগল হয়ে গেছিলেন। সারা দিনই প্রায় লাল দিঘির পারে বসে থাকতেন, আর নিজের মনে কি সব বিড়বিড় করে বলতেন। সব থেকে বড় কথা, জমিদার বাবু দিনের দিন সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন। মনে হতো কেউ যেন ওর ঘাড়ে কিছু চাপিয়ে দিয়েছিল। এমন ভাবে একদিন ওই লাল দিঘির পারে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কবে যে তার মৃত্যু হয়েছিল তা কেউ জানে না। তার মৃতদেহ বেশ কয়েকদিন পর খুঁজে পাওয়া গিয়েছিল ওই লাল দিঘি থেকে। যখন তার মৃতদেহ লাল দিঘির পার থেকে নিয়ে আসা হয়, তখন দেহতে মাংসখণ্ড বলতে কিছুই ছিল না। চারিদিক থেকে মাংস যেন কেউ খাবলে খাবলে তুলে খেয়েছিল। এমন অস্বাভাবিক মৃত্যুর কথা কেউ জন্মেও ভাবতে পারে না। তারপর থেকেই লাল দিঘির পারে খুব একটা কেউ যেত না। পরের যিনি জমিদার ছিলেন, তিনি একেবারে অন্য রকম ছিলেন, অর্থাৎ প্রতাপ নারায়ণ বাবুর বাবা। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। যেমন দয়ালু,
তেমনি প্রজাপরায়ণ, আর প্রতাপবাবু হয়েছেন তার বাবার মতো। তিনিও তার জমিদারিতে কোনো অন্যায় অত্যাচার মেনে নেন না। প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে থাকেন। কিন্তু ওই যে অত্যাচারে তাদের যে অভিশাপ নেমে এসেছে, সেই অভিশাপ কাটানো খুবই কঠিন। প্রতাপবাবুর বাবারও মৃত্যু হয়েছিল এক অস্বাভাবিক দুর্ঘটনায়। প্রতাপবাবুর বাবা মারা যাওয়ার আগে বাড়ির সকলকে সাবধান করে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন কেউ যেন কোনোদিনও ওই লাল দিঘির পাড়ে না যায়। লাল দিঘির পাড়ের বাগান বাড়ি হলো একটা অভিশপ্ত বাড়ি। সেই বাড়ির চারপাশে ঘন জঙ্গল তৈরি করা হয় যাতে সেই দিকে কেউ না যায়, এবং লাল দিঘির পাড়েও বড় বড় গাছপালা লাগিয়ে জঙ্গল করা হয়েছিল। এমনকি গরু বাছুরও যাতে সেদিকে না যায় সেজন্যে বড় প্রাচীর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতেও মালি সুন্দরীর অভিশাপ থেকে কাউকে রক্ষা করা যায়নি। ওই পুঁথিটা পড়ে আমি বেশ কিছু কথা জানতে পারলাম, যেগুলো আমার জানা দরকার ছিল। এরপর আমি রামনারায়ণ বাবুকে বললাম, দেখুন, আমি যা দেখলাম আর শুনলাম তাতে আমি মোটামুটি সবকিছুই বুঝতে পেরেছি। এখন প্রতাপনারায়ণ বাবুকে বাঁচানোর একটাই উপায় আছে। এর জন্যে আমাকে কিছু বিধি পালন করতে হবে, আর সেজন্যে দরকার আমার একটি মৃতদেহ। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা মৃতদেহ জোগাড় করে দিন, আর সেই সঙ্গে আরও কিছু পূজার জন্যে জিনিস লাগবে, সেগুলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করবেন। আমি এই কাগজের মধ্যে সব লিখে দিয়েছি। এখন আমাকে একবার ওই লাল দিঘির পাড়ে যেতে হবে। ওখানে আমার কিছু কাজ আছে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বললেন আমি সেগুলো জোগাড় করার চেষ্টা করছি। দেখি প্রতাপনারায়ণ বাবুকে বলে যদি একটা মৃতদেহ জোগাড় করা যায়। আর আপনি লাল দিঘির পাড়ে একা কিভাবে যাবেন? আমি বড় প্রতাপনারায়ণ বাবুর পেয়াদা রামুকে ডেকে পাঠাই। আগে আমি ডেকেছেন করতেও? হ্যাঁ, এসো, ভেতরে এসো। তুমি এক কাজ করো, কয়েকজন লেঠেলকে সঙ্গে নিয়ে ঠাকুরমশাইকে লাল দিঘির পাড়ে নিয়ে যাও। আমি তখন রামনারায়ণ বাবুকে বললাম, বেশ ঠিক আছে, তাহলে আপনি এদিকে মৃতদেহ জোগাড় করুন, আমি একবার লাল দিঘির পাড় থেকে ঘুরে আসি। চলো তোমরা। লাল দিঘির পাড়ে এসে দেখলাম দিঘিটা বেশ সুন্দর। জল একেবারে টলটল করছে, কিন্তু জলের রং কালো। চারপাশটা বেশ নিস্তব্ধ, যেন মনুষ্য জগৎ থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। চারপাশে ছোট ছোট ঝোপঝাড় রয়েছে, তারপরেই চারদিকে বড় বড় গাছপালা থাকার জন্য সূর্যের আলো খুব একটা দিঘির জলে পৌঁছতে পারছে না। আমি দিঘির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎই মনে হলো কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি অন্যদের জিজ্ঞাসা করলাম, তোমরা কি কেউ কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তারা সকলেই বলল, কই না তো। আমি বুঝতে পারলাম এই কান্নার আওয়াজ একমাত্র আমি শুনতে পাচ্ছি। আমি রামুকে দিঘির ঈশান কোণ উদ্দেশ্য করে বললাম,
এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও, তারপর তোমরা চলে যাও। আমি কিছুক্ষণ পরে ফিরে যাচ্ছি। আমার কথা মতো ওরা কাজ করে দিয়ে চলে গেল। যাবার সময় রামু একবার বলে উঠল, ঠাকুর মশাই, আমি থেকে যাই। আমি বললাম, না, প্রয়োজন হবে না, তুমিও যাও, আমি একাই থাকব। লাল দিঘির ঈশান কোণে বসে আমি ধ্যান করছিলাম, আর ধ্যানে আমি যেটা জানতে পারলাম সেটা খুবই ভয়ানক। এখানে শুধু মালি আর সুন্দরীর আত্মাই নেই, আছে এক ভয়ানক প্রেতাত্মা, আর সেটা হলো ওই অত্যাচারী জমিদারের। সে এখন এক ভয়ানক প্রেতে পরিণত হয়েছে। তার হিংসা, লালসা আরো যেন তীব্র হয়ে গেছে। এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এই মুহূর্তে তাকে আটকানো বেশ কঠিন। এমনকি সুন্দরী ও মালিকেও নিজের বাঁধনে বেঁধে রেখেছে। তাই ওরাও এই লাল দিঘির জলে বন্দী হয়ে আছে, মুক্তি পাচ্ছে না। আমারও যে ক্ষতি করার চেষ্টা করেনি তা নয়, বহুভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আমি আগে থেকে সাবধান হয়ে এসেছিলাম, তাই আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর আমি আবার জমিদার বাড়িতে ফিরে গেলাম। গিয়ে দেখলাম রামনারায়ণ বাবুরা একটা মৃতদেহ জোগাড় করেছে। আমি রামনারায়ণ বাবুর উদ্দেশ্যে বললাম, আপনি এক কাজ করুন, প্রতাপ নারায়ণ বাবুকে লাল দিঘির পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আজ এই রাত্রিবেলায় যখন মাথার উপর চাঁদ থাকবে, তখনই আমি আমার এই বিধি করব। সেই সঙ্গে রামনারায়ণ বাবুকে এটাও বললাম, যে মৃতদেহের ব্যবস্থা করা হয়েছে তাকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা চেয়ারের মধ্যে বসিয়ে রাখুন। আমার কথা মতো তারা সেই কাজ করল। এরপর রাতের বেলায় প্রতাপ নারায়ণ বাবুকে নিয়ে এবং ওই মৃতদেহটিকে নিয়ে লাল দিঘির পাড়ে গেলাম। সেখানে পুজোর কিছু নিয়ম কানুন করে প্রতাপ নারায়ণ বাবুকে মৃতদেহটার সঙ্গে আলিঙ্গন করানো হলো। সঙ্গে সঙ্গে প্রতাপ নারায়ণ বাবু মাটিতে পড়ে গেলেন এবং মৃতদেহটিকে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। এরপর আমি দেখলাম মৃতদেহটি যেন একটু নিচের দিকে ঝুঁকে বসে আছে। আমি বুঝতে পারলাম কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে মৃতদেহটির উপর কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আর সেই সঙ্গে একটা তীক্ষ্ণ চিৎকারে গোটা বাতাস কেঁপে উঠল। আমি তৎক্ষণাৎ রামনারায়ণ বাবুকে বললাম, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি প্রতাপ নারায়ণ বাবুকে নিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন, আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। নারায়ণ বাবু আমার কথা মতো কাজ করলেন। আমি পুজোর জিনিসপত্রগুলো ঠিক মতো গুছিয়ে নিলাম এবং আমরা সামনে একটা অগ্নিকুণ্ড তৈরি করলাম। তারপর সেখানে আগুন জ্বালিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করলাম। আমার সামনে ছিল দুটি কুশের তৈরি পুতুল। এর মধ্যে একটি পুতুল ছিল মেয়ে আর একটি পুতুল ছিল ছেলে। আশা করি তোমরা বুঝতেই পারছো
এই দুটো পুতুল কাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? এই পুতুল দুটিকে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। তারপর পুতুল দুটিতে গঙ্গা মাটি, তেল, হলুদ ও ঘি মাখিয়ে দিলাম। তারপরে একটা পুতুলে সাদা মার্কিন জড়িয়ে দিলাম, আর আরেকটিতে লাল শালু জড়িয়ে দিলাম। লাল শালু পুতুলটাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। এরপর পুতুল দুটিকে আমার সামনে রেখে কিছু মন্ত্র উচ্চারণ করে আমি সুন্দরী ও তার বাবা মালির আত্মাকে পুতুলের মধ্যে আসার জন্যে বাধ্য করলাম। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতে না হতেই কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, ওদের দুজনের তো কোনো দোষ ছিল না, ওরা তো অত্যাচারের শিকার হয়েছিলেন, তাহলে ওদের আত্মাকে আপনি কেন বাধ্য করে পুতুলের মধ্যে প্রবেশ করালেন? ঠাকুরমশাই কিশোরীর কথার উত্তরে বললেন, হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। ওরা যখন বেঁচে ছিল তখন ভালো মানুষ ছিল, কিন্তু মরে যাবার পর তাদের সেই আসল সত্তা নষ্ট হয়ে গেছে। এখন আমরা যাকে দেখছি তারা হলো তাদের মনের প্রতিশোধ স্পৃহা, অপ্রাপ্তির লোভ, আকাঙ্ক্ষা রূপে আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করার এটাই একমাত্র উপায়, তাহলেই এদের আত্মা মুক্তি পাবে। তাই তো আমি এদের আত্মাকে কুশের পুতুলে প্রবেশ করালাম। এরপর কিছু মন্ত্র উচ্চারণ করে পুতুল দুটিকে একে একে অগ্নিকুণ্ডের মধ্যে আহুতি দিলাম। সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ আর্তনাদে চারিদিকটা ভরে উঠল এবং সেই সঙ্গে অগ্নিকুণ্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী আকারে দুটি প্রতিচ্ছবি আকাশের দিকে উড়ে গেল। প্রতিচ্ছবি দুটি যখন আকাশে উড়ে যাচ্ছিল তখন হাত জোড় করে মাথা নত করে তারা আমাকে প্রণাম জানিয়ে গেল। পরক্ষণেই সমস্ত জায়গা জুড়ে যে নিস্তব্ধতা ছড়িয়েছিল সেটা যেন এক মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল। পরিবেশটা যেন অনেকটা হালকা হয়ে এসেছে। আকাশে পূর্ণিমার চাঁদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে। এরপর জমিদার বাড়িতে ফিরে এসে দেখি প্রতাপ নারায়ণ বাবু অল্প হলেও সুস্থ হয়েছেন। আমাকে দেখে হাত জোড় করে প্রণাম জানালেন। আসলে ওনার শরীরে যেটা বাসা বেঁধেছিল সেটা যদি আরো 2-4 দিন থাকতো তাহলে হয়তো ওনাকে আমি বাঁচাতে পারতাম না। আচ্ছা ঠাকুরমশাই, এটা তো বুঝলাম না যে কে প্রতাপ নারায়ণ বাবুর শরীরে প্রবেশ করেছিল, সুন্দরী মালি না অত্যাচারী জমিদার? আর কার জন্যই বা মানিকলাল এবং মাছ যে কেটেছিল সেই জেলের মৃত্যু হয়েছিল? তাহলে শোনো, মানিকলাল যখন ওই পুকুরের জলে জাল ফেলে মাছ ধরছিল তখনই ও জলের মধ্যে পড়ে গেছিল ঠিকই, কিন্তু জলে পড়ে যাওয়াতে ওর কোনো ক্ষতি হয়নি। তবে মাছের জালে যখন ওই আয়নাটি উঠে এসেছিল তখনই ওর মধ্যে মানে ওর ঘাড়ে ঝম্প ভর করেছিল। ঝম্প? এইটা আবার কি? এটা আবার কোনো ভূতের নাম? মানে এর আগে তো আপনার মুখে এই ধরনের কোনো ঝম্প এরম নাম তো শুনিনি। হ্যাঁ, ঠিকই বলেছ। এর আগে আমি তোমাদের কখনো ঝম্পের কথা বলিনি। ঝম্প হলো এমন এক ধরনের ভূত যারা মানুষের ঘাড়ের উপর ভর করে
এবং যে মানুষের ঘাড়ের উপর ঝম্প ভর করে সেই মানুষটি দিনে দিনে নিচের দিকে ঝুঁকে পড়ে। বলতে পারো আস্তে আস্তে কুঁজো হয়ে যায় এবং দিনে দিনে শরীর দুর্বল হয়ে পড়ে। এরা একেবারে মানুষকে হত্যা করে না, ধীরে ধীরে তার শরীরের সমস্ত রক্ত চুষে নেয় এবং এক সময় সেই মানুষটি মারা যায়। যখন মারা যায় তখন তার শরীর একেবারে সাদা ফ্যাকাশে হয়ে যায়, চোখের তলায় কালি জমে যায়, চুলও সাদা হয়ে যায়, যেন মনে হয় অনেক বয়স হয়ে গেছে। এই ঝম্পর হাত থেকে মুক্তি পাওয়া খুব সহজ নয়। এরা যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরের সমস্ত রক্ত চুষে না নেয় ততক্ষণ পর্যন্ত তার ঘাড় থেকে নামে না, আর সেই সঙ্গে অন্য একটি মানুষের ঘাড়ে চেপে বসে। আরেকটা কথা বলে রাখি, এরা যার ঘাড়ে চাপে তার মৃতদেহ যে প্রথম স্পর্শ করে তার উপরই আবার এরা চেপে বসে। এভাবেই এরা নিজেদের হত্যালীলা চালিয়ে যায়। কোনো মানুষ যদি তার বাসনা এবং লালসাকে পূরণ করতে না পেরে মারা যায় তখন তারা ঝম্পতে পরিণত হয়। এখানে অত্যাচারী জমিদার বাবু সুন্দরীকে তার বাগান বাড়িতে আটকে রেখেছিল ঠিকই, কিন্তু সেইভাবে সে তার বাসনা বা লালসা পূরণ করতে পারেনি। সুন্দরীকে ভোগ করার আগেই সুন্দরী নিজেই লাল দিঘির জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। তাহলে অত্যাচারী জমিদারের সমস্ত চেষ্টা বিফল হয়ে গিয়েছিল এবং পরবর্তী সময়ে সুন্দরী ও মানিক লালের অতৃপ্ত আত্মা অত্যাচারী জমিদারকে শেষ করেছিল। এই অত্যাচারী জমিদার বেঁচে থাকতে যেমন মানুষজনের উপর অত্যাচার করত, মরে গিয়েও সে তার স্বভাব বদলায়নি, বরং আরো ভয়ানক ঝম্প প্রেতে পরিণত হয়েছিল। তাই ওই লাল দিঘির ধারে কাছে কেউ গেলে আর ফিরে আসতো না। সব শুনে আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, সে না হয় বুঝলাম, কিন্তু এই ঝম্পুর হাত থেকে আপনি প্রতাপবাবুকে যেভাবে যে প্রক্রিয়ায় সুস্থ করলেন সেটা তো বুঝতে পারলাম না। আসলে কি বলতো, ঝম্পদের তাড়ানোর উপায় একটাই, এদেরকে ঘাড় থেকে নামাতে গেলে অন্য একটা ঘাড়ের বন্দোবস্ত করতে হবে। তাই ওই মৃত মানুষটিকে আনার ব্যবস্থা করা হয়েছিল। মৃত মানুষের সঙ্গে যখনই প্রতাপ নারায়ণ বাবুকে আলিঙ্গন করানো হলো তখনই ঝম্প ওই মৃত মানুষের ঘাড়ে চেপে বসে, আর সেই মুহূর্তেই যখন আগুন লাগিয়ে দেওয়া হলো তখনই ঝম্প প্রেতের মুক্তি হলো, অর্থাৎ অত্যাচারী জমিদারের আত্মা মুক্তি পেল। আচ্ছা, এবার বুঝলাম ঝম্পর হাত থেকে মুক্তি পাওয়ার এইটাই উপায়। কিন্তু এইটা তো বুঝতে পারলাম না যে ওই আয়নার সঙ্গে যে ছায়ামূর্তির সম্পর্ক ছিল সেটা কি ছিল, এইটা তো কই আপনি বললেন না। হ্যাঁ, এই প্রশ্নটা তুমি ঠিকই করেছ। ওই আয়নার সঙ্গে যে ছায়ামূর্তির সম্পর্ক ছিল সেটা কি? তাহলে শোনো, প্রতাপ নারায়ণের বাবা যতীন্দ্রমোহন চৌধুরীর কথা তোমাদেরকে আমি আগেই বলেছি। তিনি মানুষ হিসেবে কেমন ভালো মানুষ ছিলেন আমি এটাও বলেছি। তিনি কিন্তু একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন।
এই লাল দিঘির পাড়ে যখন ঝম্পপ্রেতের উৎপাত অনেক বেড়ে গিয়েছিল, তখন বলতে পারো গরু বাছুর থেকে শুরু করে মানুষ ভয়ে কেউই লাল দিঘির পাড়ে যেতে চাইত না। ঠিক তখনই তিনি একজন মহাপুরুষের সঙ্গে দেখা করেন। সেই মহাপুরুষ আর কেউ নয়, যতীন্দ্রমোহন বাবুর গুরুদেব ছিলেন। তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তিনি যখন যতীন্দ্রমোহন বাবুর মুখ থেকে সমস্ত ঘটনা শোনেন, তখন তিনি যতীন্দ্রমোহন বাবুকে একটি আয়না দিয়েছিলেন। তোমাদের আগেই বলেছি, এই আয়না সবার কাছে থাকে না। এই আয়না একমাত্র সিদ্ধ পুরুষদের কাছেই থাকে। এই আয়না যেমন ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলতে পারে, ঠিক তেমনি এই আয়নায় অতৃপ্ত আত্মাদের বন্দি করে রাখা যায়। অবশ্য এর জন্য একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তিথিতে কিছু পুজো নিয়ম, আচার অনুষ্ঠান করতে হয়েছিল। সেই সঙ্গে যতীন্দ্রমোহন বাবু এই দিঘির চারপাশটা প্রেত বন্ধন করে বেঁধে দিয়েছিল। এই সমস্ত কাজ করেছিল যতীন্দ্রমোহন বাবুর গুরুদেব। তিনি এই আয়নায় সুন্দরী ও মালির আত্মাকে বন্দি করে দিয়েছিলেন। তারপর সে আয়নাটিকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু ঝম্পর ব্যাপারটা তারা এতটা বুঝতে পারেনি। তাই সমস্ত ক্রিয়া সম্পন্ন হবার পর যতীন্দ্রমোহন বাবু যখন একদিন এই লাল দিঘির পাড়ে বেড়াতে এসেছিলেন, তখন দুর্ভাগ্যক্রমে ওই ঝম্পর হাতেই ওনার মৃত্যু ঘটে। কিন্তু যেহেতু তিনি লাল দিঘির চারপাশটা প্রেত বন্ধন করে রেখেছিলেন, তাই ঝম্প সেখান থেকে বেরোতে পারত না। তাহলে মানিকলালের মৃত্যু জম্পের হাতে হলো কিভাবে? আর ওই জেলেরও মৃত্যু হলো কিভাবে? জম্প তো লাল দিঘির পাড় থেকে বের হতে পারতো না, এটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা ঠিক। ঝম্প লাল দিঘির পাড় থেকে যদি বের হতে না পারে, তাহলে মানিকলাল, জেলে বা প্রতাপ নারায়ণ বাবু ঝম্পর কবলে কিভাবে পড়ল? কি এটাই তো তোমাদের প্রশ্ন? হ্যাঁ ঠাকুরমশাই, এটা আপনি একদম ঠিক বলেছেন। এটা একটু বুঝে বলুন না, তাহলে আমাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে শোনো, মানিকলাল যখন জলে পড়ে গেছিল, তখন কিন্তু সেটা সাধারণ ঘটনা ছিল না। সে জলে পড়েছিল কারণ ঝম্প তখন তার ঘাড়ে চেপে বসেছিল। তাই তার ভর সামলাতে না পেরে মানিকলাল জলে পড়ে গেছিল। আর মানিকলালের জালে যখনই ওই আয়না উঠে এসেছিল, তখন ওই আয়নাটিকে প্রতাপ বাবু তার বন্ধু নারায়ণ বাবুকে উপহার হিসেবে দিয়েছিল। ওই আয়নাটিকে লাল দিঘি থেকে বার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর তখনই লাল দিঘির চারপাশে যে প্রেত বন্ধন করা হয়েছিল, তার ক্ষমতাও শেষ হয়ে যায়। তাহলে মানিকলালের মৃতদেহ এই লাল দিঘির পাড়ে পাওয়া গেল কেন? ও তো থাকতো তারাপীঠে। আসলে অত্যাচারী জমিদার এই লাল দিঘির পাড়ে মারা গিয়েছিল এবং ঝম্প প্রেতে পরিণত হয়েছিল। আর সে জানত এই লাল দিঘিতেই সুন্দরী মালিও রয়েছে। যেহেতু সুন্দরীর প্রতি তার একটা আকর্ষণ ছিল, সে পুরোপুরি সুন্দরীকে উপভোগ করতে পারেনি। তাই সে লাল দিঘি ছেড়ে কোথাও থাকতে পারত না। আর তোমাদেরকে তো আগেই বলেছি, এই ঝম্প প্রেতের নিয়ম হলো, এরা কোনো মানুষকে শেষ করে দেবার পরও তার ঘাড়ে চেপে বসে থাকে।
যতক্ষণ পর্যন্ত না অন্য ঘাড় পায় ততক্ষণ পর্যন্ত সেখানেই থাকে। মানিকলাল যখন মারা গিয়েছিল তখন তাকে প্রথম দেখেছিল ওই জেলে। সেই প্রথম মানিকলালকে স্পর্শ করেছিল, আর স্পর্শ করার সাথে সাথে তার ঘাড়ে চেপে পড়ে। ঠিক একইভাবে প্রতাপবাবুর সঙ্গেও ওই একই ঘটনা ঘটেছিল। এবারেই বুঝতে পারলে তো ঝম্পর কবলে এরা কিভাবে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি যেভাবে বুঝিয়ে বললেন এখন আমাদের কাছে সমস্ত ঘটনাটাই পরিষ্কার হয়ে গেছে। সত্যি এরকমটাও হয়? হ্যাঁ, এরকম ধরনের কোনো প্রেতের কথা আগে কিন্তু শুনিনি। হয় হয়, সব কিছুই হয়। একটা কথা বলি শোনো, বিশ্বাস করলে সবই আছে, আর বিশ্বাস না করলে কিছুই নেই। আমাদের এই সমাজে যেমন শুভ শক্তি রয়েছে, ঠিক সেই রকম ভাবেই অশুভ শক্তিও চারিদিকে ছড়িয়ে রয়েছে। সব কিছুকে আমরা খালি চোখে দেখতে পাই না, আবার অনুভবও করতে পারি না। তবে আমাদের সমাজের চারপাশে এমন অনেক শক্তি আছে যেগুলো হয়তো আমি নিজেও এখনো জানি না। তবে হ্যাঁ, যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে ভালো কিছুও আছে। সব সময় মনে রাখবে, খারাপ আছে বলেই ভালোর কদর বেশি। অশুভ শক্তি আছে বলে আজ আমরা শুভ শক্তির আরাধনা করি, আর এই শুভ শক্তি ক্ষমতা পেয়ে সমাজের অশুভ শক্তিগুলোকে আমরা সহজেই ধ্বংস করতে পারি। তারানাথের গল্পের শেষে আমি তাকিয়ে থাকলাম খোলা জানালা দিয়ে সন্ধ্যের আকাশের দিকে। এক ঝাঁক তারা দেখা যাচ্ছে বাইরে। সত্যি কত কিছুই এখনো অজানা আমাদের।